সবাই শুনতে পাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। যে আমার নাম অনির্বাণ। ঠিক আছে। আমি মানে বহুকাল ধরেই ডিপ্লোমা ইলেকট্রিক্যাল পড়াই। তো এটা বিটেকের আমি প্রথম ব্যাচ শুরু করছি আর কি। ঠিক আছে। আজকে আহ, বেশ কয়েকজন আছে দেখছি আমি ক্লাসে। তো আমরা প্রথম দু একদিন এরকম একটু ডেমো ক্লাস করব, যাতে সবাই মোটামুটি বুঝতে পারে যে তারা বুঝতে পারছে কি না, কতটা বুঝতে পারছে এরকম। ঠিক আছে। আর কেউ আমাকে স্যার বলে বলবে না, ঠিক আছে? সবাই দাদা বলেই বলতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো তোমাদের এইবারে আমি দেখলাম তিনটে সাবজেক্ট আছে। তিনটে সাবজেক্টের মধ্যে একটা আমাদের মেশিন ওয়ান আছে তোমাদের, যার মধ্যে প্রাইমারিলি ডিসি মেশিনের পার্টটা রয়েছে, আর সম্ভবত মনে হয় ট্রান্সফরমারের পার্টটাও রয়েছে। আর তার সাথে ম্যাগনেটিক সার্কিটের কিছু পার্ট রয়েছে। আর একটা সাবজেক্ট আছে আমাদের ডিজিটাল, যেটা মনে হয় আগের সেমিস্টারে তোমাদের অ্যানালগ ছিল। অ্যানালগের অন্য একটা সাইড বলতে পারো, মানে ইলেকট্রনিক্স যদি থাকে, ইলেকট্রনিক্সের টোটাল যা পার্ট আছে সেটা দুটো পার্টে ডিভাইডেড আছে, একটা অ্যানালগ একটা ডিজিটাল। ঠিক আছে। তো অ্যানালগ পার্টটা আমরা আগের সেমিস্টারে পড়েছি, থার্ড সেমিস্টারে পড়েছি, তো এই সেমিস্টারে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সটা পড়বো। ঠিক আছে। আর তার সাথে মনে হয় ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক মেজারমেন্ট বলে একটা সাবজেক্ট আছে। তো আমি প্রাইমারিলি তিনটে সাবজেক্ট পড়াবো, কারণ এই তিনটে সাবজেক্ট আমাদের ট্রেডের সাবজেক্টের মধ্যে পড়ে। তিনটে সাবজেক্টের টোটাল যা সিলেবাস আছে সেটা আমি পড়াবো, নোটস যা হবে সেটাই আমি দিয়ে দেবো। ঠিক আছে। তো আজকে আমরা কি করব, আজকে আমরা ডিজিটালের একটা পার্ট থেকে শুরু করব। ঠিক আছে। যেহেতু ডিজিটালটা এই তিনটের মধ্যে বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং মেশিনটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে যারা গেট ফেটে বসবে তাদের ক্ষেত্রে এটা একটা হিউজ নাম্বার ক্যারি করে। ঠিক আছে। তো আজকে আমরা ডিজিটাল থেকে পার্টটা শুরু করব। ঠিক আছে। তা তার আগে আমি একটু একটু বলে রাখবো, যেহেতু আমাদের সাথে এখনো কারোর ফর্মালি আলাপ হয়নি, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। আমি যখন পড়াই, তুমি যদি তোমার যদি কোনো সমস্যা হয় বা কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে, তুমি আমাকে ইন্টারাপ্ট করে তুমি তখনই কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা নেই। কোয়েশ্চেন নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। এরম ভাবার কোনো দরকার নেই যে কোয়েশ্চেনটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তোমার মাইন্ডে যা কোয়েশ্চেন আসছে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবে। নেটে নেট কেটে যাওয়ার কারণে যদি কোনো জায়গাটা শুনতে না পারো, সেটা আমাকে একবার বলবে, তখনই বলবে, আমি রিপিট করে বলবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর কোনো রকমের কোনো ডাউটস যদি কোথাও হয়, আমি খুব ইজিলি পড়ানোর চেষ্টা করব। তো কোনো রকমের কোনো ডাউটস যদি কোথাও হয়, তা সেটা আমাকে তখনই বলবে। মানে ধরো আমি একটা টপিক পড়াচ্ছি, তোমার একটা জায়গা তুমি বুঝতে পারলে না, তুমি তখনই আমাকে ইন্টারাপ্ট করে আমাকে দাঁড় করিয়ে তুমি আমায় কোশ্চেনটা করবে। আমি তোমাকে বুঝিয়ে তারপর আবার এগোবো। ঠিক আছে। তো এরকম করবে না যে বুঝতে পারলে না আমি জিজ্ঞেস করব কি করব না, দোনোমনো করার কোনো দরকার নেই। নির্দ্বিধায় জিজ্ঞেস করবে, কোনো ডাউট রাখবে না। ঠিক আছে। তাহলে পড়তে সুবিধা হবে, তুমিও পড়া বুঝলে তোমারও ভালো লাগবে পড়তে, এলো আর কিছু। তো তার আগে আমি একটু জিজ্ঞেস করবো, আমাদের ইলেকট্রনিক্সের যে পার্টটা রয়েছে, ইলেকট্রনিক্সের পার্টের মধ্যে আমাদের দুটো পার্ট আছে। আমি একটু আগেই বললাম যে দুটো পার্ট আছে। একটাকে আমরা, মানে যদি ইলেকট্রনিক্স সাবজেক্টটাকে আমরা যদি ধরি, তার মধ্যে বেসিক্যালি দুটো পার্ট আছে। একটাকে আমি বলতে পারি আমার অ্যানালগ পার্ট, অ্যানালগ পার্ট, আর একটাকে আমরা বলতে পারি ডিজিটাল পার্ট। তো এবার কোশ্চেন হলো যে অ্যানালগ তো আমরা আগের সেমিস্টারে পড়েছি। ঠিক আছে। অ্যানালগ বলতে বেসিক ইলেকট্রনিক্স অ্যানালগ সার্কিট, মানে যেটা শুরু হয় পিএন জাংশন ডায়োড দিয়ে এবং শেষ হয় ধরো মসফেট সিমস এরকম জাতীয় ডিভাইস দিয়ে। ঠিক আছে। তো সেটা আমরা পড়েছি, কিন্তু আহ, যদি আজকে আমি বলি যে ডিজিটাল যে আমরা আজকে পড়বো, সেটার সাথে অ্যানালগের কি তফাৎ, বা ওয়াই ডিজিটাল? কেউ কি আমায় বলতে পারবে যে ডিজিটাল মানে কি? ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে আমরা কি বুঝি, বা অ্যানালগের সাথে ডিজিটালের কি তফাৎ? কারোর কোনো আইডিয়া আছে? আমাকে একটু, আমার সাথে একটু ইন্টারাক্ট করবে, হ্যাঁ, ফ্রিলি কথা বলবে, নাহলে আমি পড়াতে পারবো না। ঠিক আছে। তো কেউ আমায় বলতে পারবে যে অ্যানালগ আর ডিজিটালের মধ্যে আমাদের কি তফাৎ আমরা দেখতে পাই, মানে কি ডিফারেন্স আছে, যেটা আগের সেমিস্টারে পড়েছিলাম আর এই সেমিস্টারে ডিজিটাল পড়ছি, কি ডিফারেন্স আছে? যার যা মনে আসে বলতে পারে, কোনো ব্যাপার নেই, ভুল হলো ঠিক হলো কোনো ম্যাটার করে না। ঠিক আছে। যার যেটা মনে আসে সেটা বলতে পারে। এনিওয়ান, কেউ কিছু বলবে? স্যার অ্যানালগ বলতে আমরা যদি বেসিক খুব মানে আমরা বোঝার জন্য বলতে পারি, তাহলে স্যার অ্যানালগের মধ্যে যেটা আমরা ঘড়ি, আমরা রিস্ট ওয়াচটা ইউজ করতাম, যেটা কাঁটা দিয়ে সেটা থাকতো, ওটাকে আমরা রাইট, অ্যানালগ বলি। আর যে রাইট। ডিজিটাল বলতে যেটা আমরা জাস্ট মানে কাঁটা দিয়ে যেটা আমাদের ক্যালকুলেট করে তারপরে বলতে হতো, আর ডিজিটালিতে ডাইরেক্ট ডিজিট দেখায়।
সেম রাইট সেরকমই সিকোয়েন্সে আমরা যদি বিপি মেজারমেন্টের যে মেশিনটা থাকে সেটা এখন ডিজিটাল হয়ে গেছে, আগে অ্যানালগ কাটা দিয়ে দেখাতো, ওটা একটা রাইট এক্সাম্পল। হ্যাঁ, মানে এটা আমাদের দৈনন্দিন জীবনে, মানে আমরা যদি ধরো আমরা কিছু জানি না, আমরা কিছু পড়িনি, তা আমাদের লাইফ থেকে আমরা যেটা শিখেছি সেটা হলো, ও যেটা বললো যে যে কোনো অ্যানালগ বস্তু যখন থাকে তখন তাতে বেসিক্যালি কাঁটা দেওয়া যে জিনিসগুলো, পুরোনো ইনস্ট্রুমেন্ট জাতীয় যে জিনিসগুলো থাকে সেগুলোকে আমরা অ্যানালগ বলতাম। আর নতুন যে ডিভাইসগুলো বেরিয়ে গেছে, যেগুলো ডিজিটাল থার্মোমিটার হোক বা ডিজিটাল ওয়েট মেশিন হোক, হ্যাঁ, এভরিথিং, বাইকের ডিজিটাল ওডোমিটার হয়ে গেছে এখন, সবকিছু যেগুলো ডিজিট দেখায় সেগুলোকে আমরা ডিজিটাল বলি। তো এর বাদে, এছাড়া আর কারোর কোনো মাথায় কোনো ডিফারেন্স আসছে যে অ্যানালগ আর ডিজিটালের মধ্যে আর কি ডিফারেন্স হতে পারে? ম্যানুয়ালে স্যার, অ্যানুয়ালে আমরা স্যার ম্যাক্সিমামটা আমরা ম্যানুয়ালি ইউজ করি, সবকিছু ম্যানুয়াল সেট দিতে হতো স্যার ম্যাক্সিমাম। ওকে, ওকে, ওকে। এবং তার মানে সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি যেমন সেট দেবো সেটাতে আমরা সেভাবে ইউজ করতাম, টোটালি ওকে, ম্যানুয়ালি যেটা করা হয়। বাট ওকে, ডিজিটালে আমরা ম্যাক্সিমামটা সব অটোমেটিক সিস্টেম, সার্কিট সিস্টেম, কন্ট্রোল সিস্টেম, পিএলসি সিস্টেম এবং আপগ্রেড ভার্সন হ্যাঁ, যেগুলো সেগুলো এখন ইউজ করা হয়। হ্যাঁ, যদিও পিএলসি তে আমাদের দু রকমেরই চ্যানেল থাকে, অ্যানালগ ডিজিটাল দু রকমেরই চ্যানেল থাকে, ঠিক আছে। কিন্তু হুম। মানে যাই হোক, মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ডিজিটাল আর অ্যানালগের মধ্যে একটা, যেটা ও প্রথমে বললো যে ডিজিটাল থাকলে আমাদেরকে আলাদা করে এফোর্ট দিয়ে কিছু দেখতে হয় না, ডিজিটটা আমার সামনে চলে আসে। বা অ্যানালগ হলে সেটা Exactly. আমাদের একটা কাটার মতন ব্যবস্থা থাকে, সেখান থেকে আমাকে নিজের ব্রেন খাটিয়ে সেটাকে দেখে রিড করে আমায় বুঝতে হয় যে এক্স্যাক্টলি ডিজিট আমার কত আসছে। এটা একটা প্রাইমারি ডিফারেন্স বলা যেতে পারে, যেটা আমরা যে কোনো জায়গায় দেখতে পারি, বা যে কেউ আমাদের বলতে পারে যে হ্যাঁ, এই ডিফারেন্সটা যে কোনো জায়গায় দেখা যায়। কিন্তু এবার দেখো, যখন আমরা ডিজিটাল পড়বো তখন আগে আমাদের এটা বুঝতে হবে, এটা তো আমাদের একটা লেম্যান্স ল্যাঙ্গুয়েজ থেকে আসলো যে এইটুকু ডিফারেন্স সবাই বলতে পারবে যে হ্যাঁ এটা থাকে। কিন্তু প্র্যাকটিক্যালি কি ডিফারেন্স, অ্যাকচুয়ালি কি হয়, ডিজিটাল আর অ্যানালগ সার্কিটের মধ্যে বেসিক ডিফারেন্স সেটা হলো, অ্যানালগ হলো বেসিক্যালি আমার কন্টিনিউয়াস সার্কিট, ঠিক আছে, অ্যানালগ ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস সার্কিট, আর ডিজিটাল ইজ ডিসক্রিট সার্কিট। না, হোয়াট ইজ দিস ডিসক্রিট অ্যান্ড হোয়াট ইজ দিস কন্টিনিউয়াস সার্কিট, এর মধ্যে তফাৎ কি আছে, ডিফারেন্স কি আছে, সেটা আমাদের বুঝতে হবে। যেমন ধরো আমি বললাম যে ধরো একটা একটা বক্স আছে, সাপোজ একটা বক্স আছে, জানি না আমি এর ভিতরে কি সার্কিট আছে, আমি জানি না, কিছু একটা বক্স আছে, আর সেই বক্সে একটা ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে, সাপোজ একটা ভি ইন ভোল্টেজ দেওয়া আছে। কি বক্সের ভিতরে কি সার্কিট আছে আমি জানি না, ধরো একটা কালো বক্স আছে, ওর ভিতরে কি সার্কিট আছে আমি জানি না, তাতে একটা ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে এবং একটা আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে, খুব সিম্পল ব্যাপার। এবার আমি বললাম যে তোমাকে ইনপুট ভোল্টেজ, ইনপুট যে চ্যানেলটা আছে তাতে তোমায় 5 ভোল্ট দিতে হবে, ঠিক আছে, আমি তোমায় লিখে দিলাম বা তোমার স্পেসিফিকেশন আমি লিখলাম যে এই যে বাক্সটা আছে বা যে বক্সটা আমি দেখছি, এতে তোমায় 5 ভোল্ট ইনপুট দিতে হবে, রাইট। এবার কি হলো, আমি তোমায় তো 5 ভোল্ট দিতে বললাম, কিন্তু কিছু একটা প্রবলেম হয়েছে তোমার ল্যাবে, বা তোমার কাছে কিছু একটা সমস্যা হয়েছে যার কারণে তুমি 5 ভোল্ট দিতে পারোনি, তুমি 5 ভোল্টের জায়গায় তুমি সাপোজ দিয়েছো আমার 4.3 ভোল্ট, কারেক্ট, 4.3 ভোল্ট। এইবার তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি কি ইনপুটে ভোল্টেজ দিয়েছি না দিইনি? এখন আমি যদি কোশ্চেন করি, ধরো একটা ছেলে 5 ভোল্টের জায়গায় 4.3 ভোল্ট দিয়েছে, ও 5 ভোল্ট কোনো কারণে দিতে পারেনি, ওর কাছে ছিল না হয়তো, বা যা যা কারণ হয়েছে, তো ও 4.3 ভোল্ট দিয়েছে। এবার 4.3 ভোল্ট দিলে এবার আমি কি বলবো যে ও ইনপুট ভোল্টেজ দিয়েছে কি দেয়নি, ইনপুট ভোল্টেজ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, কি বলতে পারবো, কার কি মনে হয়? অ্যাবসেন্ট না স্যার, দেখাবে স্যার, দিয়েছে। দিয়েছে বলতে বাট অ্যাবসেন্ট দেখাবে স্যার। আচ্ছা, তাপস বলছে অ্যাবসেন্ট দেখাবে, শুভঙ্কর কি একটা বলতে যাচ্ছিল? স্যার এই মানে আউটপুট ভোল্টেজটা কম আসবে তখন। আচ্ছা, আমি আউটপুট নিয়ে এখন ভাবছিই না, ধরো না আমাকে কেউ জিজ্ঞেস করলো যে আউটপুট যা আসবে আসবে, সেটা নিয়ে আমি এখন চিন্তা করছি না, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইনপুট ভোল্টেজ আছে কি নেই, তাহলে আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার আছে তো, আছে। অবশ্যই আছে। অবশ্যই আছে, ঠিক আছে। এবার তার মানে এখানে একটা দ্বিধা হচ্ছে, যে যেমন তাপস বলছে যে না এখানে ভোল্টেজ নেই, আর অনেকেই বলছে যে না এখানে কি করে ভোল্টেজ নেই, কি করে বলা যায়, আমি 4.3 ভোল্ট একটা ভোল্টেজ দিয়েছি, পরিষ্কার দেখা যাচ্ছে, তাহলে কি করে তুমি বলতে পারো ভোল্টেজ নেই? এবার এখানেই গল্প হচ্ছে যে আমি যে সার্কিট পায় ভোল্টেজটা দিচ্ছি সেটা অ্যানালগ সার্কিট না ডিজিটাল সার্কিট, বোঝা গেল? এবার যদি এটা অ্যানালগ সার্কিট হয় তাহলে অবভিয়াসলি আমি বলবো যে হ্যাঁ ভোল্টেজ আছে, ঠিক আছে, তাহলে অ্যানালগ সার্কিট তুমি কিন্তু কন্টিনিউয়াস সার্কিট। কিন্তু যদি এটা ডিজিটাল সার্কিট হয় তাহলে মেবি হতে পারে যে 4.3 ভোল্টকে ও 0 ভোল্ট হিসেবে দেখে। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? তার মানে কি, তার মানে হলো ডিজিটাল মানে হলো আইদার 1 অর 0। তার মানে ডিজিটাল সার্কিট এরকম ভাবে কাজ করে,
কিরমভাবে কাজ করে, যে আমি যদি ওখানে একটা ভোল্টেজ দিই, তার মানে আমাকে রেটেড ভোল্টেজটাই দিতে হবে। আর যদি আমি রেটেড ভোল্টেজ না দিই, তার মানে সার্কিট ধরবে যে ওখানে ভোল্টেজ নেই। এবার এখানে কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা পরে পড়বো। আমরা যখন আইসি সিরিজগুলো পড়বো, দু রকমের সিরিজ হয়, একটা এলএস আইসি হয়, একটা তোমার মানে লো সেন্সিটিভ আইসি হয়, একটা হাই সেন্সিটিভ আইসি হয়। সেগুলো নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না, আমি এখন মোটা মোটা বলছি তোমাদের, যেটুকু মাথায় ঢোকে সেটা হলো যে যদি এখানে ডিজিটাল সার্কিট হয়, ইফ দ্য সার্কিট ইজ ডিজিটাল ইন নেচার, ডিজিটাল সার্কিট কি সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। যদি সার্কিটটা ডিজিটাল হয়, তাহলে আমাকে বলতে হবে যে 5 ভোল্টের ইনপুট মানে আমায় 5 ভোল্টই দিতে হবে। 5 ভোল্ট যদি আমি দিই, তাহলে আমি ধরবো যে আমি ইনপুট দিয়েছি, ইনপুট আছে, ইনপুট প্রেজেন্ট। আর যদি আমি 5 ভোল্ট না দিই, মানে বাদে কোনো ভোল্টেজ দিই, এর থেকে কম কোনো ভোল্টেজ দিই, 4 ভোল্ট, 3.5 ভোল্ট দিয়েছে, কিন্তু রেটেড 5 ভোল্ট দিইনি, তাহলে ওখানে ধরে নেওয়া হবে যে এখানে কোনো ভোল্টেজ নেই। তার মানে কি, তার মানে ডিজিটালের দুটো মাত্র অ্যান্সার হতে পারে, আইদার ভোল্টেজ আছে নয় ভোল্টেজ নেই। অ্যানালগ সার্কিট যদি হয়, তাহলে তাতে অনেক রকমের অ্যান্সার হতে পারে। তার মানে তাতে অ্যান্সার হতে পারে যে আমি যদি অ্যানালগ সার্কিট হতাম, তাহলে বলতাম যে না, ভোল্টেজ আছে মানে অনেকটা আছে, মানে কিছুটা আছে, প্রায় আছে, পুরোপুরি নেই, একটু কম আছে। এরকম অনেক রকমের অ্যান্সার অ্যানালগ সার্কিট দিতে পারে। কিন্তু ডিজিটাল সার্কিট দু রকমেরই অ্যান্সার দিতে পারে, আইদার ভোল্টেজ আছে, which is the rated voltage, বা যদি রেটেড ভোল্টেজ না থাকে, তার বাইরে যদি কিছু থাকে, তাহলে অবভিয়াসলি সে বলবে যে না, ভোল্টেজ নেই। তার মানে আইদার ইয়েস অর নো। ঠিক আছে, তার মানে এর বেসিক্যালি কি হয়, বাইনারি স্টেট হয়। ডিজিটালের বেসিক্যালি কি হয়, বাইনারি স্টেট। বাইনারি মানে মিনস কি, দুটো, ঠিক আছে, দুটো মাত্র স্টেট হতে পারে, ইয়েস অর নো। বোঝা গেছে? এবার কি হয়, আমি যখন ডিজিটাল সার্কিট নিয়ে কাজ করি, তখন বারবার এই ইয়েস নো বা ট্রু ফলস লেখার থেকে আমাদের কাছে সুবিধা হয় যে আমি যদি এই ইয়েস আর নো কে দুটো ডিজিট দিয়ে বোঝাই। ঠিক আছে, দুটো ডিজিট দিয়ে বোঝাই মানে আমি ইয়েসকে যদি 1 দিয়ে বোঝাই, আর নো কে যদি আমি 0 দিয়ে বোঝাই। এবার তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে 1 আর 0টা এখানে কি, আমি বলবো 1 আর 0টা এখানে কোনো নাম্বার নয়, দিজ আর জাস্ট সিম্বলস, রাইট? তার মানে এই 1 আর 0-র জায়গায় এখানে মেবি হয়তো তোমার @ আর হ্যাশও হতে পারতো, রাইট? মানে অন্য দুটো সিম্বল দিয়ে আমরা করতে পারতাম। কিন্তু যারা প্রথম ডিজিটাল সার্কিট নিয়ে কাজ করছিল, তারা দেখেছে যে না, 1 আর 0 লিখলে আমার কাছে সবচেয়ে শর্ট হয়, সবচেয়ে ইজি হয়, এর বুঝতে সবচেয়ে সুবিধা হয়। তাই তারা কি করেছে, তারা এই ইয়েস আর নো এই দুটো স্টেটকে, মানে ভোল্টেজ আছে না নেই, এই দুটো স্টেটকে দুটো নাম্বার দিয়ে, দুটো ডিজিট দিয়ে বোঝায়। কিন্তু মাথায় রাখতে হবে, দিজ আর নট নাম্বারস। এরা কিন্তু দেখতে নাম্বারের মতন লাগে, কিন্তু বেসিক্যালি 1 লেখা মানে ইয়েস, আর 0 লেখা মানে নো। এবার যদি আমি তোমায় বলি যে তাহলে তারা কি বেসিক্যালি তার কোনো ভ্যালু আছে, না ভ্যালু নেই, তারা স্টেট বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। এটা সার্কিটের ইনপুট, ধর আমি তোমায় বলি যে এই ইনপুটটা রয়েছে, এই ইনপুটটা কি অবস্থা, এখানে কি ভোল্টেজ আছে না নেই। তাহলে এবার যদি ডিজিটাল সার্কিট হয়, তাহলে অবভিয়াসলি তুমি কি বলবে যে না, 5 ভোল্ট থাকার দরকার ছিল, 4.3 ভোল্ট আছে, তাহলে নেই। ঠিক আছে, তো তুমি তাহলে, তোমাকে যদি আমি বলি তাহলে ইনপুট ইজ ইয়েস অর নো, তাহলে তুমি আমায় কি বলবে এখানে? ইনপুট ইজ ইয়েস অর নো, তাহলে তুমি আমায় কি বলবে? নো স্যার। নো বলবো। আচ্ছা, নো তো নো বলবো না, নো কে আমি কিভাবে বলবো? নো কে আমি কি দিয়ে লিখবো? অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট কে আমি কি দিয়ে লিখবো? এই যে বললাম স্যার জিরো। জিরো, জিরো। রাইট, জিরো। 0 দিয়ে লিখবো। তার মানে আমি যদি বলি যে এই যে ডিজিটাল বাক্সটা আছে, যেটা আমি তোমার চোখের সামনে আঁকলাম, এটাকে যদি আমি আবার আঁকি, আর ইনপুট যেটা আছে, ধর এটা আউটপুট আছে, দিস ইজ ভি আউট, আর দিস ইজ ইনপুট আছে, তাহলে ভি আউট, সরি, ভি ইন যেটা আছে, সেটাকে আমি 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, পারি তো? তার মানে ভি ইন যদি 0 থাকে ডিজিটালে, তাহলে 0 সেটা নয়, অ্যাকচুয়ালি সেটার মানে কি বোঝাচ্ছে, যে যতটা ভোল্টেজ দরকার ছিল, যেই রেটেড ভোল্টেজটা দরকার ছিল, সেই রেটেড ভোল্টেজটা কিন্তু আমার কাছে নেই। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল। তার মানে ডিজিটালে যখনই আমি কোনো সার্কিট নিয়ে কাজ করব, তার মানে আমার সেই আইসি বা আমার সেই ইনপুট, তাতে রেটেড ভোল্টেজ যা আছে, আমাকে সবসময় সেই ভোল্টেজটাই দিতে হবে। তার মানে যদি আমাকে কেউ বলে যে ইনপুটে 1 দাও, তো ইনপুটে 1 দাও মানে তুমি মাথা গুলিয়ে যাবে, কারণ ইনপুটে 1 দাও মানে কি, হোয়াট ইজ 1? তার মানে ও বলতে চাইছে যে ইনপুটে যত ভোল্ট দেওয়ার কথা তত ভোল্ট দাও। আর যদি আমি তোমাকে বলি যে ইনপুটে 0 দাও, একটা ডিজিটাল সার্কিট আছে, ইনপুটে 0 দাও, তার মানে ও বলতে চাইছে যে 0 মানে তুমি 0 ভোল্টও দিতে পারো, বা তুমি 1 ভোল্ট দিলেও সেটা 0 হিসেবে নিতে পারো। কেন? কেন তোমার রেটেড ছিল 5 ভোল্ট, তুমি 5 ভোল্ট দাওনি, এনিথিং উইচ ইজ নট 5 ভোল্ট উইল বি রিগার্ডেড অ্যাজ 0 ভোল্ট। কিন্তু আবার আমি বলছি, সব রকমের আইসিতে এরকম হয় না।
অনেক রকমের মেথডের আইসি আছে, কিন্তু আপাতত যেহেতু আমরা প্রথম স্টার্ট করছি আমরা এটা ধরেই এগোবো। কিন্তু দেয়ার আর ডিফারেন্ট আইসিস যেখানে বিভিন্ন রকমের লজিক দেওয়া হয়, ইচ্ছা করে দেওয়া হয়, সেগুলো আমরা পরবর্তীকালে পড়বো, ঠিক আছে? তাহলে এইটা যে আমি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি যে অ্যানালগ আর ডিজিটালের মধ্যে তফাৎ কি, যদি অ্যানালগ সার্কিট কোথাও থাকে তার বিহেভিয়ার কেমন হবে, আর যদি ডিজিটাল থাকে তাহলে তার বিহেভিয়ার কেমন হবে, এবং ডিজিটাল বেসিক্যালি কেন ডিজিটালকে বাইনারি সার্কিট বলা হয় বা বাইনারি স্টেটের ওপর কাজ করে বলা হয়। বাইনারি মিনস হুইচ হ্যাজ টু স্টেটস, বাইনারি মিনস বাই থেকে আসে, বাই মিনস টু, ওকে? তো বাইনারি কেন বলা হয়, এবং সেই ডিজিটালে যদি আমি কোথাও বাইনারিতে 1 বা 0 লিখি, তার মানে সেই 1-এর আর 0-র বেসিক্যালি কোনো ভ্যালু নয়, সেগুলো বেসিক্যালি একটা করে সিম্বল, এবং 1 মিনস দেয়ার ইজ রেটেড ভোল্টেজ অ্যান্ড 0 মিনস দেয়ার ইজ নট রেটেড ভোল্টেজ, ঠিক আছে? নট নেসেসারি যে সেখানে সবসময় 0 ভোল্টই হতে হবে, 0-র জন্য সবসময় 0 ভোল্টই হতে হবে, এটা কিন্তু নেসেসারি নয়। তাহলে এখনো অবধি আমি যেটুকু বললাম, যেটুকু আইডিয়া দিলাম, যদি বলতে পারো ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল, এটা সবাই বুঝতে পেরেছি কিনা একটু আমায় বলো। মানে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যানালগ সার্কিট অ্যান্ড ডিজিটাল সার্কিট, এটা সবাই বুঝতে পেরেছি কিনা, এত অবধি ক্লিয়ার কিনা? ইয়েস স্যার, হ্যাঁ, ক্লিয়ার। তোমরা Yes, sir. চ্যাট বক্সে বলতে পারো। ওকে, তাহলে আমি এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা আমরা আশা করি এইটুকু তো বুঝতে পেরেছি যে আমরা কি পড়তে চলেছি, কি টাইপের সার্কিট পড়তে চলেছি, এইটুকু আমরা বুঝতে পেরেছি আশা করি। এবার তাহলে আমি যদি ভাবি যে ডিজিটালে অ্যাকচুয়ালি যখন সার্কিট বানানো হয় তখন, আচ্ছা কেউ কি কিছু কোশ্চেন করছে মনে হয়, আমি শুনতে পারলাম না। কারো কোনো কোশ্চেন আছে? সায়কের কোনো কোশ্চেন আছে? নাহলে সায়ক মিউট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বল, তোমার কথা একদম আস্তে আসছে, শুনতে পাচ্ছি না। হ্যালো, জয়স্টিকটা উপরে করতে হবে, ব্যাস। হ্যাঁ সৌম্যদীপ বল। না না দাদা, ঠিক আছে, হাত থেকে গেছিল। ওকে, সায়কের কোনো কোশ্চেন আছে কি? সায়ক আমার সাথে কথা বলো, না তুমি বোঝাতে পারবো না। হ্যালো, স্যার হ্যাঁ স্যার 0 আর 1 এর ডিফারেন্সটা বুঝতে পারিনি ঠিক করে। আচ্ছা, 0 আর 1-এর ডিফারেন্স তুমি বুঝতে পারোনি, ভেরি গুড। তাহলে আমি কত অবধি কি শুনেছো তুমি আমায় একটু বলো। মানে আমি ডিজিটাল আর অ্যানালগের ডিফারেন্সটা আমি কি বললাম বুঝতে পেরেছো কি? মানে ডিজিটাল সার্কিট অ্যানালগ সার্কিট কি হবে না হবে? হ্যাঁ স্যার, ওই জায়গাটা বুঝেছি আমি পরের থেকে। তারপর মানে কি, মানে কতটা অবধি যে বুঝেছো ডিজিটাল ইয়েস আর অ্যানালগের নো মধ্যে যেখানটা ডিফারেন্সটা কি বললেন বুঝলে? ওখানে। হ্যাঁ, মানে আমি কি বললাম যে ডিজিটাল সার্কিট মানে কি বলতো, যে কোনো জায়গায় ডিজিটাল সার্কিট যদি আমি বলি তার মানে বোঝাবে যে সেই সার্কিটের ইনপুটে যতটা ভোল্টেজ দেওয়ার কথা, মানে রেটেড ভোল্টেজ, ধরো আমি কোনো ইনপুটে তোমায় বলেছি বা কোনো টার্মিনালে তোমায় বলেছি 5 ভোল্ট দিতে, এবার তুমি সেখানে 5 ভোল্ট না দিয়ে ধরো 2.5 ভোল্ট বা 3 ভোল্ট দিয়েছো, এরকম কিছু একটা দিয়েছো, রাইট? তাহলে সেইখানে কি হবে, সেইখানে দেখা যাবে যে ও যেহেতু 5 ভোল্ট পায়নি, পুরোপুরি 5 ভোল্ট পায়নি, তাহলে ও সেটাকে গ্রান্ট করতে পারেনি। বোঝা গেল? তার মানে ও সেটাকে ধরবে যে অ্যাজ ইফ কোনো ভোল্টেজই নেই। তার মানে ইট ইজ লাইক দ্যাট যে তুমি একটা পরীক্ষায় কোশ্চেনের অ্যান্সার লিখলে, তার মধ্যে হয়তো অর্ধেকটা ঠিক হলো, তাহলে তোমার স্যার যদি অ্যানালগ সার্কিট হয় তাহলে অর্ধেকটা যদি তুমি ঠিক লিখেছো তাহলে সে অর্ধেক নম্বর দিয়ে দেবে তোমাকে, রাইট? কিন্তু সে যদি ডিজিটালি চেক করে এবং তুমি যদি অর্ধেকটা ঠিক করে থাকো, যদি অর্ধেকটা ভুল করে থাকো, তাহলে ও দেখবে পুরোটা কি ঠিক হয়েছে, ও দেখবে না পুরোটা ঠিক হয়নি, তার মানে ও 0 বসিয়ে দেবে ওখানে। ও ধরে নেবে যে ওখানে অ্যান্সারই নেই কোনো। ব্যাপারটা বোঝা গেল? তার মানে 1 আর 0 যেটা আছে সেটা বেসিক্যালি স্টেট বোঝায় যে কি অবস্থায় আমি আছি, আমি কি রেটেড ভোল্টেজ দিয়েছি না দিইনি। তার মানে আমি যদি বলি কোনো ইনপুটে 1 দেওয়া হয়েছে, তার মানে বোঝা হবে যে সেখানে আমার রেটেড ভোল্টেজ আছে। বোঝা গেল? আর যদি 0 বলি তার মানে বোঝাবে যে ওখানে রেটেড ভোল্টেজ নেই। ব্যাপারটা বোঝা গেল? সাহেব বুঝতে পেরেছো? হ্যালো, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আবার অসুবিধা হলে আবার কোশ্চেন করবে, ঠিক আছে? তো এবার দেখো, যখন আমাদের ডিজিটাল সার্কিট তৈরি হচ্ছিল, মানে যখন ডিজিটাল সার্কিট আমরা তৈরি করছিলাম তখন দেখা গেছে যে
কিছু সার্কিট আগের থেকে বানিয়ে যদি বিক্রি করা যায় মার্কেটে, তাহলে সেগুলো লোকের কাজে লাগতে পারে। বেসিক্যালি যখনই আমি কোনো সার্কিট বানাতে যাব, সেই সার্কিটগুলো দিয়েই বানাবো। তার মানে সেগুলো যদি রেডিমেড ভাবে মার্কেটে আমরা অ্যাভেলেবেল করতে পারি, তাহলে কিনে লোকে ইজিলি ডিজিটাল সার্কিট, যে কোনো সার্কিট কনস্ট্রাক্ট করতে পারবে। ঠিক আছে? তার মানে সেই যে সার্কিটগুলো আছে, সেই সার্কিটগুলোকে আমরা বলতাম লজিক গেট। এটা সবাই হয়তো পড়েছে, বুঝে বা না বুঝে পড়েছে। ঠিক আছে? লজিক গেটস, এটা আমরা হয়তো ছোটবেলা থেকে পড়ে আসছি, বারবার অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এরকম ভাবে পড়ে আসছি। তো মানে গেট বলতে কিছুই না, গেটস আর সার্কিটস। কিন্তু সার্কিটের বিহেভিয়ার কেমন হয়? অ্যানালগের মতন হয় না, সার্কিটের বিহেভিয়ারটা ডিজিটাল হয়। তার মানে আমি একটু আগে যে বললাম যে তার ইনপুট বা তার আউটপুট আইদার দুটো স্টেটে থাকবে, আইদার 1 নয় 0। আইদার ফুল ভোল্টেজ আছে মানে 1, আর যদি ফুল ভোল্টেজ ছাড়া অন্য কোনো ভোল্টেজ থাকে, দ্যাট উইল বি রিগার্ডেড অ্যাজ 0। বোঝা গেছে? তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এইটা দাঁড়াচ্ছে যে আমার এই যে আমার লজিক গেট আছে, ধরো আমাদের বেসিক্যালি লজিক গেট কটা থাকে? আমাদের তিনটে বেসিক গেট আছে। একটাকে আমরা বলি অ্যান্ড গেট, এগুলো জানাই আছে তোমাদের, আমি জাস্ট একবার মেনশন করে দিচ্ছি। অ্যান্ড গেট, একটাকে আমরা বলি অর গেট, তাই তো? একটাকে আমরা বলি অর গেট, আর একটাকে আমরা বলি নট গেট। এই তিনটে গেট নট গেট। ওকে, নট গেট, সরি নট গেট। তো এই তিনটে গেটকে আমরা বলি বেসিক গেটস। ঠিক আছে? এই তিনটে গেটকে আমরা বলি বেসিক গেটস। ওকে, বেসিক গেটস। এরপরে আমাদের দুটো গেট থাকে যাদেরকে বলা হয় ন্যান্ড গেট আর নর গেট। ন্যান্ড গেট আর নর গেট, ঠিক আছে? ন্যান্ড গেট আর নর গেট, তো এগুলোকে আমরা বলি ইউনিভার্সাল গেট। কেন বলি নামের কারণ আমরা একটু পরে পড়বো। এগুলোকে আমরা বলি ইউনিভার্সাল গেট। ওকে, এটাকে আমরা বলি ইউনিভার্সাল গেট। আর আরো দুটো গেট আছে, সেটাকে আমরা বলি এক্সঅর গেট, এক্সঅর, এক্সক্লুসিভ অর। ওকে, ঠিক আছে, সরি এটা এক্স নর হয়ে গেল, বাবল হবে না। এক্সঅর গেট আর এক্স নর গেট, এক্স নর গেট, এক্স নর গেট। ঠিক আছে, সরি এখানে স্যার বাবল হবে, ওখানে একটা ফুট মতো হবে। হ্যাঁ এটা বাবল হবে, এক্স নর গেট। এগুলোকে আমরা বলি কম্পোজিট গেট, সরি এটাকে আমরা বলি কম্পোজিট গেট। ঠিক আছে? তার মানে আমাদের তিনটে গেট আছে, মানে তিনটে বেসিক গেট, দুটো ইউনিভার্সাল গেট আর দুটো কম্পোজিট গেট। এবার কেউ আমায় বলতে পারবে এই তিনটে গেটকে বেসিক গেট কেন বলা হয়? গেট তো সবাই পড়েছো, আমিও পড়াবো, আবার বলে দেবো একবার করে। যেহেতু তোমরা গেট আগেও পড়েছো, ওই জন্য আমি জিজ্ঞেস করছি, মানে এটাকে বেসিক গেট কেন বলা হয়, কেউ বলতে পারবে? এই স্যার তিনটে গেট, ওইগুলো দিয়েই বাকি যে গেট গুলো আছে সেগুলো বিল্ড করা হয়, সেই জন্যই। একদম ভেরি গুড, একদম তাই। মানে এই তিনটে গেট দিয়ে বাকি সব গেটকে বানানো যেতে পারবে, তাই এদেরকে বলা হয় বেসিক গেটস। ঠিক আছে? তার মানে অন্যান্য গেটের মধ্যে এই গেটগুলো বেসিক্যালি ঢুকে আছে। ঠিক আছে? ইউনিভার্সাল গেট কেন বলা হয় বাকি দুটোকে, রনিত আশা করি বলতে পারবে, মানে ন্যান্ড আর নরকে। রনিতই বলবে এরকম কোনো ব্যাপার নেই, বাকিরাও বলতে পারবে। কারোর জানা আছে? কারণ স্যার ওই দুটো গেট দিয়ে বাকি সমস্ত ধরনের গেটকে ডিজাইন করা হয়। কারেক্ট, একদম তাই, আকাশ ঠিক বলেছে। সেটা হলো কি যে ন্যান্ড আর নর দিয়ে আমরা বেসিক্যালি বাকি সব রকমের গেটকে ডিজাইন করতে পারি। তার মানে আমার কাছে যদি খালি ন্যান্ড গেট থাকে, খালি ন্যান্ড গেট, তাহলে আমি যে কোনো ডিজিটাল সার্কিট তৈরি করতে পারি। হ্যাঁ, ডিফারেন্সটা কি হয়, সেখানে সার্কিট বড় হয়ে যায়, সার্কিটের খরচা বেড়ে যায়, সার্কিটের ডিলে বেড়ে যায়, এগুলো হয়, প্রবলেম হয়। যেগুলো যদি বেসিক গেট দিয়ে করতাম তাহলে ওটা ইজিলি কনস্ট্রাক্ট করতে পারতাম। কিন্তু যদি আমার কাছে খালি ন্যান্ড গেট থাকে, তাহলে খালি ন্যান্ড গেট দিয়েও আমি যে কোনো সার্কিট ডিজিটালে বানাতে পারি। ন্যান্ড বা নর, খালি নর গেট যদি থাকে, আমি যে কোনো সার্কিট ওটা দিয়ে বানাতে পারি। খালি নট গেট দিয়ে, খালি অর গেট দিয়ে বা খালি অ্যান্ড গেট দিয়ে কিন্তু তিনটে সাবজেক্ট, মানে তিনটে যে কোনো সার্কিট বানানো যেতে পারে না। তার মানে আমার বেসিক্যালি এই যে দুটো গেট আছে, ন্যান্ড আর নর, এই দুটো গেটকে ওই জন্য ইউনিভার্সাল গেট বলা হয়। কারণ এই যদি খালি নর গেট থাকে বা খালি ন্যান্ড গেট থাকে, তাহলে আমি যে কোনো ডিজিটাল সার্কিট বানাতে পারি। ঠিক আছে? কিন্তু খালি অ্যান্ড গেট দিয়ে বা খালি অর গেট দিয়ে বা খালি নট গেট দিয়ে যে কোনো সার্কিট বানানো যায় না। ঠিক আছে? আর এই দুটোকে বলা হয় কম্পোজিট গেট।
কম্পোজিট গেট এর কাজ কি আমরা আসছি, একটু পরে আসবো। তো আমরা যদি একটু কুইক রিভিউ নিয়ে নিই, ঠিক আছে, যে তিনটে গেটের এই কটা গেটের কাজ কি। প্রথম যদি আমরা ধরি যে অ্যান্ড গেটের কাজ কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যান্ড গেট, এর পারপাসটা যদি আমি জিজ্ঞেস করি, তাহলে অ্যান্ড গেট বেসিক্যালি কি। ফার্স্ট অফ অল আমি এই যে সিম্বল দিয়ে এরকম একটা গেট আঁকছি না, এইটা অনেকের মাথায় হয়তো আসতে পারে হোয়াট ইজ দিস। বেসিক্যালি এটা একটা ডিজিটাল লজিক সার্কিট। মানে এটা সিম্বল বলে সিম্বল না, মানে আমি যখন প্র্যাকটিক্যালি বাজার থেকে কিনবো এরকম সিম্বল পাওয়া যাবে না। এটা সার্কিটে গেট কি ধরনের গেট সেটা বোঝানোর জন্য আমি সিম্বলটা ইউজ করি, নাথিং মোর দ্যান দ্যাট, ঠিক আছে। এর ভিতরে তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে এর ভিতরে কি আছে, তাহলে ভিতরে আমি বলবো কিছুই নেই। আইদার ট্রানজিস্টার থাকতে পারে, নয় সিমস থাকতে পারে, ঠিক আছে। মানে সেটা কি টাইপের টেকনোলজি আছে সেটার উপর ডিপেন্ড করে, সেগুলো নিয়েও আমরা পড়বো, একটু ডিটেলসে পড়বো পরে, যে আমরা টিটিএল লজিক বা সিমস লজিক এগুলো আমরা পড়বো, ঠিক আছে। তো সেগুলো আমাদের থাকবে, কিন্তু আমি বলছি যে এই যে পার্টটা আছে মানে আমাদের অ্যান্ড গেটের পার্টটা, তার মানে যদি কেউ এখনকার জন্য আমায় জিজ্ঞেস করে যে হোয়াট ইজ অ্যান্ড গেট, আমি বলবো ইট ইজ জাস্ট আ সার্কিট। এটা ডিজিটালি বিহেভ করে এবং এগুলো ট্রানজিস্টার বা সিমস দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। তো এখন ওই ভিতরে কি আছে, সার্কিটের কি কানেকশন আছে, ওইসব নিয়ে মাথা ঘামাতে কোনো লাভ হবে না, ঠিক আছে। তো ওইটা আমাদের এখন আমরা মাথা থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা পরে যখন পড়বো, আমরা যখন দেখবো যে কি করে অ্যান্ড গেট বানানো হয়, তার ভিতরে কি সার্কিট থাকে, সেগুলো আমরা ডিটেলসে তখন পড়বো। আপাতত আমি এর ইউজটা নিয়ে ভাবছি যে এটাকে কি কাজে ব্যবহার করা হয়, তাই। তো আমি যে অ্যান্ড গেটটা দেখিয়েছি এর বেসিক্যালি দুটো ইনপুট আছে। সাপোজ দুটো ইনপুট আমি নাম দিয়ে দিলাম এ আর বি, ঠিক আছে। আর একটা আউটপুট আছে ধরো ওয়াই। এবার দেখো, ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যে ইনপুটগুলোকে এঁকেছি সেই ইনপুটগুলোর নাম যে দিয়েছি সেগুলো ক্যাপিটাল লেটারে দিয়েছি। তো ডিজিটাল সার্কিটে প্রত্যেকটা ইনপুট বা আউটপুট যে কোনো জায়গায় যখনই কোনো ভেরিয়েবলকে তুমি নেম করবে তখন সেটাকে ক্যাপিটাল লেটারে রিপ্রেজেন্ট করা হবে, বিকজ দিস আর বুলিয়ান ভেরিয়েবলস, ঠিক আছে। এবার বুলিয়ান কথাটা কি, ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমরা একটু পরেই জানতে পারবো। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ডো নট রিপ্রেজেন্ট দেম উইথ স্মল লেটার্স। সবসময় ওটাকে আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। তো এক নম্বর। এবার দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত আমার এই যে ইনপুটটা আছে না, মানে এ আর বি, আমি জাস্ট একটু বলছি, এই জায়গাগুলো অনেকে ক্লিয়ার থাকে না বলে সমস্যা হয়। এ আর বি এই দুটো ইনপুটে কেমন ভোল্টেজ থাকতে পারে, যদি আমি জিজ্ঞেস করি কেমন ভোল্টেজ থাকতে পারে, কিরকম ভোল্টেজ থাকতে পারে, এ আর বিতে কিরকম ভোল্টেজ থাকতে পারে, মানে হোয়াট আর দ্য অপশনস, ইনপুটে কোন কোন ভোল্টেজ থাকতে পারে, তা তুমি আমায় কি বলবে। স্যার এসি ভোল্টেজ। না না, এসি, হাই ভোল্টেজ ও লো ভোল্টেজ। এসি, হ্যাঁ, মানে আমি এসি ডিসি নিয়ে ভাবছি না, আমি বলছি আইদার। ফার্স্ট অফ অল আমরা ডিজিটাল সার্কিটে যখনই কোনো ভোল্টেজ দিই সেটা কোনোদিন এসি হয় না, ঠিক আছে। উই উইল অলওয়েজ ডিল উইথ ডিসি, ঠিক আছে। আমরা সবসময় ডিসি ভোল্টেজ নিয়ে কাজ করবো আমরা, এসি নিয়ে কোনো সময় কাজ করবো না। তা আপাতত যতক্ষণ তুমি ডিজিটাল পড়ছো তুমি এসি ভুলে যাও, জাস্ট ডিল উইথ ডিসি, ঠিক আছে। তার মানে আইদার আমি ডিসি 5 ভোল্ট দেবো, মানে কনস্ট্যান্ট ভোল্টেজ দেবো, যেই ভোল্টেজ ভ্যারিও করে না অল্টারও করে না, কিছুই করে না, বুঝে গেছে। তো ইনপুটে আইদার আমি আমি ডেফিনেটলি ডিসি দেবো এবং আউটপুট থেকে আমি ডেফিনেটলি ডিসি পাবো, ঠিক আছে। এবার কথা হলো কেমন ডিসি পাবো। দেখো এখানে আইদার আমার হতে পারে কি ইনপুটটা 1, নয় হতে পারে 0। মানে কথা হলো যে আইদার আমার ইনপুটে রেটেড যা ভোল্টেজ দেওয়ার কথা, মানে এই যে গেটটা, এই গেটটা যদি 5 ভোল্টের গেট হয়, কথার কথা বলছি 5 ভোল্ট গেট হয়, যদি আমি তোমায় বলি এটা 5 ভোল্টের গেট, তার মানে বুঝবে এর রেটেড ভোল্টেজ, মানে যেটা অ্যাকচুয়াল ভোল্টেজ, সেই রেটেড ভোল্টেজটা হলো বেসিক্যালি 5 ভোল্টস, ঠিক আছে। তাহলে যদি সেটা 5 ভোল্টের হয়, তার মানে আমি যদি তোমায় ইনপুটে ভোল্টেজ দিতে বলি, তুমি অবভিয়াসলি কত দেবে, 5 ভোল্ট দেবে। কেন, কেন স্পেসিফিকেশনে লেখা আছে যে এটা 5 ভোল্টের গেট। একইভাবে তোমার যে বি ইনপুটটা আছে সেই বি ইনপুটটাই আমি বলতে পারি যে তাতে যদি আমি তোমায় রেটেড ভোল্টেজ দিতে বলি, তাহলে তুমি বলবে যে হ্যাঁ ওকে আমি তাহলে 5 ভোল্ট দেবো। এবার আমি একটু আগেই পড়েছি যে 1 মিনস হাই স্টেট, তাই তো, একটু আগে আমি পড়েছি 1 মিনস হাই স্টেট, 0 মিনস লো স্টেট, তাই তো। তার মানে 1 মিনস হাই স্টেট আর 0 মিনস লো স্টেট। তার মানে আমি যখনই বলবো যে 1 দিয়েছি ইনপুটে, অ্যাকচুয়ালি 1 দিইনি, তার মানে বোঝাবে কি যে যত ভোল্টের গেট আমি এক্স্যাক্টলি তত ভোল্ট দিয়েছি। আর যদি আমি বলি যে ইনপুটে আমি 0 দিয়েছি, তার মানে যা দেওয়ার কথা তাই দিইনি, এবং দিইনি বলে সেই সার্কিটটা ওকে কিসের মতন ডিল করবে, অ্যাজ ই ভোল্টেজ নেই হিসাবে ডিল করবে, মানে 0-র মতন ডিল করবে। মানে 0 মিনস নট নেসেসারি 0 ভোল্ট, 0 মিনস যে আমার ওখানে যতটা ভোল্টেজ থাকার কথা ছিল ততটা ভোল্টেজ আমার ওখানে নেই, দ্যাট ইজ ইট, ওকে। তাহলে আমার এখানে, সরি, আমার এখানে যদি আমি বলি যে আমি 1 ভোল্ট দিয়েছি, না সরি 1 ভোল্ট দিইনি, 1 দিয়েছি, লজিক 1 দিয়েছি, এটাকে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় লজিক 1, এটাকে বলা হয় লজিক 1, লজিক 1, আর এটাকে বলা হয় লজিক 0,
ঠিক আছে, তাহলে আমি যদি বলি লজিক 1 দিয়েছি, তার মানে কি বোঝাবে? যে আমি ধর বললাম ইনপুট টার্মিনালে, এ টার্মিনালে আমি লজিক 1 দিয়েছি, তার মানে আমি কি দিয়েছি? অ্যাকচুয়ালি ল্যাবে আমি কি দিয়েছি? কেউ একজন বলো। রেটেড ভোল্টেজ। স্যার হাই ভোল্টেজ। মানে কত কত? এটা 5 হাই ভোল্টের গেট, ভোল্টেজ 5 ভোল্ট প্রথম। 5 5 ভোল্ট ভোল্ট, রাইট। তা একদম 5 সিম্পলি ভোল্ট। বলবো যে আমি তাহলে এই গেটে 1 দিয়েছি, লজিক 1 দিয়েছি মানে 5 ভোল্ট দিয়েছি। আর যদি আমি বলি আমি বি টার্মিনাল লজিক 0 দিয়েছি, তার মানে কি বোঝাবে? কেউ একজন বলো, তাড়াতাড়ি রিপ্লাই করো, কেউ একজন বলো, কে পারবে? লজিক 1 এ 5 ভোল্ট স্যার, আর লজিক লজিক 1 এ 5 ভোল্ট, আর যদি আমি বলি বি তে আমি লজিক 0 দিয়েছি, তাহলে আমি অ্যাকচুয়ালি কত ভোল্ট দিয়েছি ওখানে? মানে কোনো ভোল্টেজ নেই ওখানে স্যার। আর আর কেউ বলবে? ও বলছে কোনো ভোল্টেজ নেই, তার মানে রেটেড ভোল্টেজের থেকে কম দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে বেসিক্যালি ওখানে তার মানে বোঝাবে আমার রেটেড রেটেড ভোল্টেজ ভোল্টেজের থেকে কম দেওয়া হয়েছে। কারেক্ট কারেক্ট, তার মানে রেটেড ভোল্টেজের থেকে ওখানে কম দেওয়া হয়েছে, এটা এটা এর মানে। এই ব্যাপারটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা যদি না বুঝি আমি, তাহলে কিন্তু আমার বাকি ওই বড় বড় থিওরি বা কিছু পড়ে আমার কোনো লাভ হবে না, ঠিক আছে? এবার তার মানে এটা তো সবার মাথায় সেট হয়ে গেছে। এবার যদি আমি বলি আউটপুটে আমি 1 লজিক পেয়েছি, তার মানে আমি কত পেয়েছি? আউটপুট থেকে কত ভোল্ট পেয়েছি? রেটেড ভোল্টেজ পেয়েছি। রেটেড ভোল্টেজ পেয়েছি, তার মানে এটা আমার সবার মাথায় সেট হয়ে গেছে যে লজিক 1 মানে হলো রেটেড ভোল্টেজ, আর লজিক 0 মানে হলো রেটেড ভোল্টেজ বাদে অন্য কোনো ভোল্টেজ, রাইট? লজিক 0 মানে আমি রেটেড ভোল্টেজ পাইনি, মানে ফলস লজিক, তাই তো? এবার এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের দুটো ইনপুট তো হবেই, রাইট? দুটো ইনপুট তো হবে, এই গেটে দুটো ইনপুট হবে, দুটোর বেশিও ইনপুট হতে পারে, মানে 3 ইনপুট, 4 ইনপুট, 5 ইনপুটও হতে পারে। মানে এই যে অ্যান্ড গেটটা আমি আঁকলাম, এই অ্যান্ড গেটের বেসিক্যালি তোমার 3টে ইনপুটও হতে পারে, আর একটা আউট, মানে এ বি সি 3টে ইনপুট হতে পারে, আর আউটপুট আমার হতে পারে ওয়াই। তার মানে আমি এই যে গেটটা আছে, এই সার্কিটটার ফান্ডা কি? এই সার্কিটটার ফান্ডা হলো যে যতক্ষণ না আমার সবকটা ইনপুট একসাথে হাই হবে, যতক্ষণ না আমার সবকটা ইনপুট একসাথে হাই হবে, ততক্ষণ আমার আউটপুট হাই হবে না। হাই মিনস 1, লো মিনস 0। তার মানে আমি যদি সবকটা ইনপুটে, ধরো এখানে আমার 3টে ইনপুট আছে, তার মানে আমি ধরো একটা ইনপুটে আমি সাপোজ ধরো এই ইনপুটে 1 দিলাম, 1 মানে 1 ভোল্ট না, কিন্তু 1 লজিক। আমি বি ইনপুটে ধরো 0 দিলাম, সি ইনপুটে 1 দিলাম, তার মানে আউটপুটে লজিক কত আসবে? 1। কেন? কারণ আমি সবকটা ইনপুটে 1 দিই, সরি 0 আসবে। তার মানে কারেক্ট কারেক্ট 0 আসবে। কিন্তু যদি আমি সবকটাতে আমি যদি 1 দিয়ে দিই, 1 মানে কিন্তু 1 লজিক দিচ্ছি, 1 ভোল্ট দিচ্ছি না, ঠিক আছে? তো 1 দিচ্ছি মানে রেটেড ভোল্টেজ দিচ্ছি, তার মানে তখনই ওখানে কি আসবে? তখনই ওখানে আলটিমেটলি আউটপুটে 1 আসবে, রাইট? মানে এটা হলো অ্যান্ড লজিকের ফান্ডা। তো এটাকে অনেকে লোকে ট্রুথ টেবিল দিয়ে বোঝায়। ট্রুথ টেবিল মানে সত্য সারণী বলে বাংলায়। কিরম ভাবে বোঝায়? যে আমার ধরো কথার কথা আমি দুটো ইনপুটই আছে, ধরো আমার এ আর বি দুটো ইনপুট আছে, তাহলে সেই দুটো ইনপুট আমার কি কি হতে পারে? আর দিয়ে ধরো ওয়াই আছে আমার, ঠিক আছে? এটা আমার আউটপুট। দুটো ইনপুটের কম্বিনেশন কি হতে পারে? আইদার দুটোই 0 হলো, নয় এটা 0 হলো এটা 1 হলো, নয় এটা 1 হলো এটা 0 হলো, নাহলে দুটোই 1 হলো। তাহলে সবকটা ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে আউটপুট 0 আসবে, কারণ আমার সবকটা ইনপুট 0 নেই। একমাত্র এই ক্ষেত্রে আমার আউটপুট কি আসবে? 1 আসবে, কারণ এখানে দুটো ইনপুটই আমার কি আছে? 1 আছে। তার মানে দুটো ইনপুট বলে না, যে কটা ইনপুট থাক, 10টাও যদি ইনপুট থাকে, 10 ইনপুট অ্যান্ড গেট যদি হয়, তাহলে সেখানে 10টা ইনপুট যতক্ষণ না একসাথে হাই হচ্ছে, এটা অ্যান্ড ওটা অ্যান্ড ওটা, মানে এটাকেও হাই হতে হবে এবং ওটাকেও হাই হতে হবে এবং ওটাকেও হাই হতে হবে, সবকটাকে হাই হতে হবে, তবে আমার আউটপুট হাই হবে। তার মানে দ্যাট ইজ দ্য লজিক অফ অ্যান্ড সার্কিট। তার মানে আমি সার্কিটটা, অ্যান্ড গেটটা এমন একটা সার্কিট, সে এই লজিক ফলো করে, রাইট? এবার যদি আমি বলি অর গেট, এটা তো অবভিয়াস, খুব সিম্পল ব্যাপার। অর গেট যেটা আছে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, আমি এগুলো খুব ডিটেলসে বলছি না, কারণ যদি কোনো কোশ্চেন হয় তাহলে আমায় জিজ্ঞেস করবো। অর গেটে কি হতো? আমার একটা কোশ্চেন, একাধিক ইনপুট থাকতে পারে, 3টে 4টে 5টা 10টা ইনপুট থাকতে পারে, 10 ইনপুট অর গেট হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আউটপুট আমার সবসময় একটাই থাকবে। তার মানে ধরে নাও আমার এ বি সি 3টে ইনপুট আছে। তো এর ক্ষেত্রে ফান্ডা হলো যে যতক্ষণ ও একটা ইনপুট 1 পেয়ে যাচ্ছে, যে কোনো একটা ইনপুট যদি হাই হয়, যে কোনো একটা, এনি ওয়ান, এ অর বি অর সি, ঠিক আছে? যে কোনো একটা যদি হাই হয়ে যায়, বাকিগুলো কি আছে আমার দেখারই দরকারই নেই। বাকিগুলো 0 থাক 1 থাক, দেখার দরকার নেই। যে কোনো একটা যদি তুমি হাই দেখে নাও, তাহলে আউটপুট আমার কি হবে? হাই হবে। তার মানে এর ক্ষেত্রে যদি আমার দুটো ইনপুট হয়, কথার কথা বলছি, এ আর বি, সাপোজ
ট্রুথ টেবিল যদি আমি করি, তাহলে এটারও 0 0 0 1 1 0 1 1, মানে এত রকমের ইনপুট কম্বিনেশন দেওয়া যেতে পারে, এটা আমার আউটপুট ওয়াই। তাহলে এই ক্ষেত্রে কি হবে, একমাত্র এই ক্ষেত্রে আমার আউটপুট 0 হবে, কারণ দুটোর মধ্যে কোনোটাই 1 হয়নি। কিন্তু যেই ও দেখবে যে অ্যাটলিস্ট একটা ইনপুট হাই আছে, অ্যাটলিস্ট একটা ইনপুট হাই আছে, তাহলে ও আউটপুটে হাই দিতে শুরু করবে। তাহলে দিস ইজ দ্য লজিক অফ অর গেট। আমি যদি বলি যে আমার যদি কোথাও কারণ প্রবলেম হয়, আমায় কিন্তু কোশ্চেন করবে। আমি আমি ভেবে নিচ্ছি এগুলো মোটামুটি সবার জানা আছে, ওই জন্য আর বেশি এটাকে নিয়ে একটা ঘাটাচ্ছি না, কোশ্চেন ঠিক আছে, আছে? একটা কোশ্চেন হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। কোশ্চেনটা হলো এরকমই, যদি আমার ইনপুটে রেটেড ভোল্টেজ 5 ভোল্ট হয়, হুম। যদি ইনপুটের ভোল্টেজ যদি অ্যাবাভ 5 ভোল্ট হয়, তখন কি শো করবে? ইনপুটের ভোল্টেজ যদি অ্যাবাভ 5 ভোল্ট হয়, তাও লজিক 1 নেবে। এবার একটা টলারেন্স থাকে, মানে 5 ভোল্টের জায়গায় 5.5 5.7 ভোল্ট হতে পারে। এবার যদি আমি সেখানে 10 ভোল্ট দিই, তাহলে অবভিয়াসলি আমার ভিতরের যে ট্রানজিস্টার আছে সেগুলো পুড়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, মানে আইসিটা ফেটে যাবে আর কি, আর কিছু নেই, ঠিক আছে? তো সেটা টলারেন্স থাকে। যখনই আমি কোনো আইসি কিনি, তখন তার বেসিক্যালি একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন শিট থাকে, মানে সেটা চ্যাট জিপিটিতে হোক বা গুগলে হোক, আইসির যার সিরিয়াল নাম্বারটা দিলেই ও দেখিয়ে দেবে, একটা একটা স্পেক শিট দিয়ে দেবে। যেমন আমরা ফোন কেনার সময় দেখে নিই ওর ক্যাচ মেমোরি কত আছে, র্যাম কত আছে, কত কোরের প্রসেসর, কত স্পিড আছে, এগুলো যেমন দেখি, তেমন একটা আইসি কেনার সময় আমাদের হ্যাবিট করতে হবে যে আমি ওর স্পেসিফিকেশনটা দেখে নেব। সেখানে লেখা থাকবে যে ওর ইনপুট যে ভোল্টেজ আছে, টলারেন্স কত আছে। তো সেখানে যদি আইসিতে লেখা থাকে যে 5 ভোল্ট রেটেড ভোল্টেজ, আর ওর টলারেন্স হলো 7 ভোল্ট অব্দি, মানে 7 ভোল্ট অব্দি আইসিটা ও 1 দেখে নেবে। এবার যদি 7 ভোল্টের বেশি যদি আমি দিয়ে দিই, যদি 10 ভোল্ট 12 ভোল্ট 15 ভোল্ট ভুল করে চলে যায় আমার, তাহলে আইসিটা পুড়ে যাবে, এটা ঠিক, ঠিক আছে? কিন্তু 5 ভোল্টের ওপরে যদি 5.5 হয় 5.2 হয়, তাও ওটাকে 1 লজিকই ও দেখবে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। ওকে। এবার 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 নট গেট বলে একটা গেট আছে আমাদের, নট গেট। এটাও সবার জানা আছে, আমি আর বেশি বলছি না। গেটটার সিম্বল, আচ্ছা এইগুলো কিন্তু গেটের সিম্বল, মানে কেউ ভাববে না যখন আমি আইসি গুলো কিনবো তখন আমি, মানে গেটগুলো কিনবো তখন আমি আইসি ফর্মে পাবো ওগুলোকে, ঠিক আছে? তো এগুলো জাস্ট সিম্বল, মানে আমি যখন সার্কিটটা আঁকবো তখন যাতে দেখে লোকের সুবিধা হয় বুঝতে যে কোনটা কোন গেট, এই জন্য এই সিম্বলগুলো ব্যবহার করা হয়। তাছাড়া এর মানে থিওরির বাইরে এর কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? তো দিজ আর জাস্ট পিক্টোরিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ গেট, ঠিক আছে? তো এর কি হয়, সবসময় একটাই ইনপুট থাকে, একটাই আউটপুট থাকে, এ কোনোদিন মাল্টিপল ইনপুটের হতে পারে না, ঠিক আছে? এ সবসময় সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। এবং এর ফান্ডা হলো যে যদি আমি এর ইনপুটে 1 দিই, 1 মানে লজিক 1 দিই, আউটপুট এর 0 আসবে। যদি আমি এর ইনপুটে, কথার কথা বলছি, যদি আমি ইনপুট 0 দিই, তাহলে আউটপুটে লজিক হাই আসবে। তার মানে এর লজিক খুব সিম্পল। যদি আমার, আচ্ছা এটাকে বি লিখলাম না, আউটপুট যেহেতু ওয়াই লিখছি, ওয়াই লিখে দিলাম, তাহলে এটা আমার আউটপুট হলো ওয়াই, ওয়াই, এই ওয়াই রয়েছে। তার মানে আইদার 0 হতে পারে ইনপুট, নয় 1 হতে পারে। যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুট 1 হবে, আর যদি ইনপুট 1 হয় তাহলে আউটপুট 0 হবে। আশা করি সবাই এই 1 0 গুলো ল্যাবে গিয়ে কি করব সেটা ব্যাপারটা বুঝতে পারছে, ঠিক আছে? ল্যাব যখন করবো ডিজিটালের, তখন আমি কি করব। তাহলে দিস থ্রি বেসিক গেটস, ঠিক আছে? এবার কেসটা হলো যে বাকি যে গেটগুলো আছে, মানে যদি আমি বলি ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে আমরা জানি, আমরা সরি, ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে আমরা জানি নট অ্যান্ড, মানে এরকম একটা সিম্বল থাকে। তার মানে এ থাকবে, বি থাকবে, ওয়াই থাকবে, ঠিক আছে? তো এটা মানে কিছুই না, এটা মানে হলো বেসিক্যালি যে একটা অ্যান্ড গেট আছে, তার সাথে একটা নট গেট আছে, এটাকেই একভাবে লেখা হয়। তার মানে যদি আমি এখানে এ লিখি, এখানে যদি বি লিখি, তার মানে এখানে আমি যদি ওয়াই পাই, তাহলে আমি এখানে ওয়াই বার পাবো, ঠিক আছে? ওয়াই বার মানে, মানে নট ওয়াই, ঠিক আছে? নট ওয়াই মানে যে এখানে যদি ওয়াই যদি 1 হয় তাহলে ওয়াই বার 0 হবে, আর যদি ওয়াই 0 হয় তাহলে ওয়াই বার 1 হবে, ঠিক আছে? তার মানে আমি যদি এখানে লজিক বলি যে আমার এটা যদি আমার, সরি ইরেজ হয়ে গেল, ভেরি সরি। যেটা বলছিলাম, ন্যান্ড গেট যেটা হবে, এটা মানে তো আমি কি বললাম, নট অ্যান্ড বললাম তো, মানে এটা দিয়ে এখানে নট গেট আছে বললাম, ঠিক আছে? তার মানে এখানে যদি এ হয়, এটা যদি বি হয়, তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এটা ওয়াই বার হবে, ঠিক আছে? তার মানে খুব সিম্পলি যদি বলা যায়, তাহলে সেই ক্ষেত্রে বোঝাবে যে যদি আমি এখানে 1 দিই আর এটা যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্ডের কি বললাম যে সবকটা ইনপুট হাই হতে হবে। তাই অবভিয়াসলি আমি সবকটা ইনপুট হাই করিনি, তাহলে আমার আউটপুট কি আসবে, 0।
আর নটের ফান্ডা হলো যেখানে যদি নট গেটটা আছে ও কি করবে, ইনভার্ট করে দেবে, মানে 0-কে 1 করে দেয়, 1-কে 0 করে দেয়, তাহলে আলটিমেটলি আমার আউটপুট কত আসবে 1। তার মানে এই ক্ষেত্রে আমি যদি একটা ট্রুথ টেবিল করি, আমার যদি দুটো ইনপুট থাকে, একটা এ একটা বি, এবং তার 4 রকমের কম্বিনেশন হয়, 0-0-0-1, হ্যাঁ 1-0-1-1, এরকম যদি কম্বিনেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে আউটপুট থাকবে, যেটাকে আমি বলতে পারি এটাকে, আচ্ছা যদি আমি এটাকে ওয়াই বলি, তাহলে এটাকে আমি ওয়াই বার বলতে পারি, সেম জিনিস। তার মানে এটাকে আমি ওয়াই বার বললাম, এটাকে ওয়াই বললাম, ওয়াই আর ওয়াই বার মানে বোঝায় যে ওয়াই এর উল্টো ওয়াই বার, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি ওয়াই লিখি, ঠিক আছে, ইফ দিস ইজ ওয়াই, তার মানে বোঝাবে অ্যান্ড এর ক্ষেত্রে কি ফান্ডা ছিল, অ্যান্ড এর ক্ষেত্রে ফান্ডা ছিল যে দুটো মধ্যে দুটো ইনপুটই হাই হতে হবে, নাহলে আমি হাই দেবো না। এর ফান্ডা উল্টো, যে অ্যান্ডে যদি 1 আসে তাহলে এর ক্ষেত্রে 0 আসবে। তার মানে যদি 0-0 থাকে তাহলে অ্যান্ড গেট আমায় 0 দিত, তে এ 1 দেবে। যদি 0-1 থাকে তাহলে ও অ্যান্ড গেট আমায় 0 দিত, এ 1 দেবে, এও এখানে 1 দেবে। কিন্তু 1-1 থাকলে দুটো ইনপুট যদি হাই থাকে তাহলে অ্যান্ড গেট আমায় কি দিত, 1 দিত, কিন্তু এ তার উল্টো দেবে, মানে কি দেবে, 0 দেবে। তার মানে বেসিক্যালি দিস ইজ ন্যান্ড গেট, ঠিক আছে। ন্যান্ড গেট মানে হলো বেসিক্যালি নট অ্যান্ড, ওকে, বোঝা গেছে। তাহলে এটা যদি ন্যান্ড গেট হয় তাহলে নর গেট কি হবে, নর গেট তো বোঝাই যাচ্ছে তাহলে কি হবে, নর গেট মানে নট অর, তাহলে অর গেটের বিহেভিয়ার যা হয় এর তার উল্টো হবে। তার মানে আঁকতেও আমরা এরকম ভাবে আঁকি, তার মানে এখানে একটা ইনভার্টার রয়ে থাকবে, এখানে আমার যদি দুটো ইনপুট থাকে এ আর বি, তাই তো, তাহলে আমার এটা যদি ওয়াই হয়, তাই তো, তার মানে কি হবে, আমি যদি এ আর বি দুটো ইনপুট ধরি, যদি অর গেট হতো তাহলে কিরকম বিহেভিয়ার দেখাতো, 0-0-0-1-1-0-1-1, এরকম যদি দিত, ঠিক আছে, এরকম যদি থাকতো, তাহলে 0-0-0-1-1-0-1-1, তার মানে আমার যদি অর হতো তাহলে যে কোনো একটা, আমি আমি আগে লিখছি অর হলে কি হতো, অর হলে কি হতো, এটা 0 হতো, এটা 1, এটা 1, এটা 1, কিন্তু আমরা তো অর করছি না, আমরা নর করছি, মানে নট অর, অরের উল্টো। তাহলে আমি কি করব, আমাদের হবে এই ক্ষেত্রে 1 আর এই ক্ষেত্রে 0-0-0, মানে অর যা দিত তার ঠিক উল্টো দেবো, রাইট। তো এইটা ছিল আমাদের 5খানা গেট, ঠিক আছে। কি কি গেট করলাম, অ্যান্ড, অর, নট, ন্যান্ড আর নর। এই 5টা গেট সবাই বুঝতে পেরেছো এটা কি করে কাজ করে, যদিও এটা বহুবার আগে হয়েছে, সবাই আগে হয়তো দেখেছে বহুবার। তো স্যার 5টা নর গেট নিয়ে, গেটটা আরেকবার বুঝিয়ে দেবেন। আচ্ছা, নট গেটটা হলো, আমি কি বললাম, মানে অর নর গেটটা নর বোঝা গেছে তো, লাস্টেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অর গেটটা বোঝা গেছে তো, অর গেট নিয়ে কোনো প্রবলেম নেই তো। অর গেট, অর গেট মানে আমি এইটা যেটা বুঝিয়েছি, এই যে এইটা, এইটা সবাই বুঝতে পেরেছে তো। হ্যাঁ স্যার। অর গেটের ফান্ডা হলো যে যে কটাই ইনপুট থাকুক, আমি জানি না, অর গেট হয়তো 5 ইনপুটের অর গেট হতে পারে, 10 ইনপুটের অর গেট হতে পারে, যে কটাই ইনপুট থাকুক না কেন, আমার যদি মিনিমাম একটা ইনপুট যদি হাই হয়, মানে 10টার মধ্যেও যদি একটা হাই হয়ে যায়, খালি আউটপুটে কি দিয়ে দেবে, 1। নর গেটের ফান্ডা হলো যে অর গেট যা করে এটার উল্টো করে। তার মানে আমি এরকম ভাবে ভাববো যে সাপোজ আমি এখানে আহ, আমি তোমাকেই জিজ্ঞেস করি, তুমিই বলবে, অসুবিধা নেই, ইজি ব্যাপার, 1 দিলাম আর 0 দিলাম, তাহলে যদি এটা অর গেট হতো তাহলে আউটপুট কি দিত, বলো, যদি অর গেট হতো, 1 হতো। 1 হতো, বুঝে বললে তো, 1 যেটা বললে 1 হতো। হ্যাঁ হ্যাঁ স্যার। না বুঝে বলবে না, যদি বুঝতে না পারো আমায় জিজ্ঞেস করবে, আমি বোঝাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে 1 হতো, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা নট অর, তাহলে যদি তোমার মনে হয় অর থাকলে 1 দিত, তাহলে এই ক্ষেত্রে এ এখন কি দেবে, 0। তাই এ যদি 1 হয় আর বি যদি 0 হয়, তাহলে এই গেটের আউটপুট কি হবে, 0। বোঝা গেল, বোঝা গেছে তো। স্যার বুঝতে পারলাম না এটা। মানে সিম্পল ব্যাপার, সেটা হলো যে অর গেটে আমার যা বেরোনোর কথা, রাইট, নর গেটে তার উল্টো আউটপুট আসবে। ব্যাপারটা বোঝা গেল, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মানে 1 এর উল্টো 0 হয়, 0-র উল্টো 1 হয়, 1 আর 0 ছাড়া আর কিছু হতে পারে না, আইদার হ্যাঁ নয় না, এর বাইরে হতে পারে না ডিজিটাল সার্কিটের। আইদার ফুল ভোল্টেজ আছে আর ফুল নেই মানে নেই, ঠিক আছে, এই তো আমার লজিক। মানে যদি আমার অর গেট হয়, অর গেট হলে আমার যা যা হবে, মানে এই গেটের ক্ষেত্রে যা যা হবে, সরি অর গেটে, হ্যাঁ অর গেটে আমার যা যা হবে, এই নর গেটে বেসিক্যালি কি হবে, তার উল্টো উল্টো হবে। তাহলে যদি
আমি নর না বুঝতে পারি, আমি অর বুঝে নেবো আগে, আমি ওটাকে অর গেট ধরে করবো। অর গেট ধরে আমার যা যা থাকবে মানে 1 0 যা যা থাকবে সেই 1 গুলো 0 গুলোকে জাস্ট উল্টে দেবো। তার মানে যদি এটা অর হতো তাহলে এটা 1 হতো, আউটপুটটা 1 হতো, কিন্তু আমি 1 এর উল্টো তাহলে কি লিখবো? 0 লিখবো, মানে নট অর। অরের অর যা দেয় এটা উল্টো দেবে। যেমন বাবা আর ছেলের মধ্যে রিলেশন যেমন হয়, কি হয়, বাবা বললো এটা কর, ছেলে বলবে এটা করবো না, ঠিক আছে? তো লাইক দ্যাট, যে অর গেট যদি বলে হ্যাঁ, আউটপুট দেয় হ্যাঁ, তাহলে নর গেট দেবে না। বোঝা গেল? মানে সেম লজিকে, সেম সিচুয়েশনে, বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার। ওকে, ওকে। তাহলে বাকি যে দুটো গেট আছে, বাকি দুটো গেট আছে মানে একটাকে বলা হয় এক্সক্লুসিভ অর, বা ছোট কথায় বলা হয় এক্সঅর, এক্সঅর গেট। এই গেটটার সিম্বলটা এরকম হয়, দিস আর জাস্ট সিম্বলস, ঠিক আছে? আমরা এটা জাস্ট ডিজিটাল সার্কিট আঁকার সময় এগুলো সিম্বল দিয়ে আঁকবো। এর বাইরে সিম্বল মানে হলো বোঝানোর জন্য। যেমন আমরা প্রধান কথা বলছি, একটা ট্রান্সফরমারের সিম্বল কি হয়, ধরো একটা ট্রান্সফরমার আঁকে আমি, এরকম ভাবে এঁকে দিলাম সাপোজ, দুটো ওয়াইন্ডিং দেখি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন একটা ট্রান্সফরমার দেখবো সেটা তো তাই হবে না। বা আমি একটা মোটর এঁকে দিলাম, এরকম একটা ডিসি মোটর একটা এরকম সিম্বল দিয়ে এঁকে দিলাম, কিন্তু মোটরটা তো দিস আর জাস্ট সিম্বলস, যে বোঝানোর জন্য যে এইটা এইটা রয়েছে, ঠিক আছে? তো বারবার বলছি এগুলো কিন্তু সিম্বল ইউজ করা হয়। তো এক্সঅর গেটের এরকম একটা সিম্বল হয়, মানে এরকম সিম্বল দেখলে বুঝতে হবে যেটা এক্সঅর গেট। ধরে নাও এর দুটো ইনপুট আছে, এ আর বি, আর আউটপুট আছে ধরে নাও ওয়াই, কারেক্ট? এবার এর ফান্ডা হলো যে আমি না দুটো ইনপুট নিলাম না, আমি একটু ভালো করে বোঝানোর জন্য আমি তিনটে ইনপুট নিলাম, এ বি সি, তিনটে ইনপুট নিলাম। তাহলে এই যে তিনটে আমি ইনপুট নিলাম, এই তিনটে ইনপুটে এ বি সি, এই যে তিনটে ইনপুট আছে, তিনটে ইনপুটে আমার আউটপুট রয়েছে আমার কি? ওয়াই। এবার এই গেটের ফান্ডা হলো যে ইনপুট টার্মিনাল কটা আছে আমার জানার দরকার নেই, ভালো করে শুনবে। ইনপুট টার্মিনাল মানে এখন যেমন আমি দেখতে পাচ্ছি ইনপুটে এখানে আমার তিনটে টার্মিনাল আছে, এ বি সি। সবসময় যে তিনটে থাকবে তার কোনো মানে নেই, চারটে ইনপুট হতে পারে, পাঁচটা ইনপুট হতে পারে, রাইট? যদি পাঁচটা হয় তাহলে সেটা 5 ইনপুট এক্সঅর গেট, যদি ছটা ইনপুট হয় তাহলে 6 ইনপুট এক্সঅর গেট। মানে ইনপুট কটা হবে এটা কোনো কিন্তু ঠিক নেই, হ্যাঁ দুটো মিনিমাম ইনপুট থাকতেই হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, নট গেট ছাড়া, একমাত্র নট গেট ছাড়া বাকি সব ডিজিটাল লজিক গেটের অন্তত দুটো ইনপুট থাকতেই হবে। দেয়ার শুড বি মিনিমাম 2 ইনপুটস, ওকে? যেমন অ্যান্ড গেট, বা এমন কোনো অ্যান্ড গেট হতে পারে না যার একটা ইনপুট আছে, কারেক্ট? সেরকম হতে পারে না। তো কেউ মনে জয়েন করতে গেল, যাই হোক। তো এই তিনটে ইনপুটের মধ্যে আমি যেটা বলছিলাম যে ইনপুট তিনটে হতে পারে, 10টা হতে পারে, 5টা হতে পারে, ডাজেন্ট ম্যাটার। যেমন আমার এই ক্ষেত্রে তিনটে ইনপুট টার্মিনাল আছে, ইনপুট কটা আছে এটা ম্যাটার করে না, এটা ম্যাটারই করে না। সেই ইনপুটের মধ্যে কটা ওয়ান আছে এটা ম্যাটার করে। আমার ধরো আমার তিনটে ইনপুট আছে, সেই তিনটে ইনপুট কেমন কেমন ইনপুট দেওয়া আছে তাতে, সাপোজ ধরো এই ইনপুটে আমি 1 দিয়েছি, এটাই আমি 0 দিয়েছি, এটা আমি 1 দিয়েছি, কারেক্ট? তো এই যে তিনটে ইনপুট আছে তার মধ্যে ওয়ান কটা আছে? একটা, দুটো, কারেক্ট? যদি ধরো আমার এরকম থাকতো যে চারটে ইনপুট আছে, সাপোজ আমার চারটে ইনপুট আছে, ধরো একটা ডি ইনপুটও আছে, কিন্তু সেই ডি ইনপুটটা আমার কি আছে, সেই ডি ইনপুটটা আমার 0 আছে, তাহলেও আমার কিন্তু সিনারিওটা সেম থাকতো, যে ওয়ান কটা আছে? ওয়ান আমার দুটো আছে। তাহলে ইনপুটে কটা ওয়ান আছে সেটা আমাকে দেখতে হবে। যদি এই সংখ্যাটা, যেমন এখানে দুটো ওয়ান আছে, 2 হলো বেসিক্যালি ইভেন সংখ্যা, তাই তো? ইভেন সংখ্যা। যদি এরকম না হতো, যদি এইটাও আমার ওয়ান হতো, তাহলে আমার কটা ওয়ান থাকতো? তিনটে ওয়ান থাকতো। 3 হলো একটা অড সংখ্যা, কারেক্ট? তার মানে যদি আমি এরকম তিনটে ওয়ান দিই, তিনটে ইনপুটে ওয়ান থাকে, তাহলে সেটাকে বলা হয় অড ইনপুট প্যারিটি। কি বলা হয়? অড ইনপুট প্যারিটি। প্যারিটি কথাটা নিয়ে বিচলিত হওয়ার কোনো দরকার নেই, না অড ইনপুট প্যারিটি, প্যারিটি কথাটা কি সেটা আমরা পরে দেখি, ঠিক আছে? মানে অড প্যারিটি বলা হয়, ঠিক আছে? যদি আমার অড সংখ্যক মান থাকে। কিন্তু যদি আমার এরকম থাকে, কথার কথা বলছি, যে ধরো আমার এটা 0 আছে, এটা 1 আছে, এটা 0 আছে, এটা 1 আছে, তার মানে সেখানে আমার দুটো ইনপুট আছে, তাহলে সেই যেহেতু দুটো ইনপুট আছে এটাকে বলা হবে ইভেন ইনপুট প্যারিটি, কারেক্ট?
বোঝা গেল? সবাই বুঝতে পারলো? কোনো অসুবিধা আছে? যেটুকু বললাম, মানে কোনটাকে অড ইনপুট প্যারিটি বলবো আর কোনটাকে ইভেন ইনপুট প্যারিটি বলবো, সেটা বোঝা গেছে কিনা বল? which one is odd input parity and which one is even input parity? হ্যাঁ স্যার। সবাই একটু চ্যাট বক্সে আমাকে রিপ্লাই দেবে, সবাই একটু চ্যাট বক্সে রিপ্লাই দেবে যে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। সবাই একটু রিয়াক্ট করবে, হ্যাঁ, চুপচাপ বসে থাকবে না, ঠিক আছে? কি একটা মানে হাত তুলেছিলে, কোশ্চেন থাকলে আবার করো, ঠিক আছে? আমি সবাই চাইবো একটু রিপ্লাই দিক, ঠিক আছে? সবাই একটু রিপ্লাই দিক। হ্যাঁ, মৃত্যুঞ্জয় বলো কি কোশ্চেন? না স্যার, বুঝতে পেরেছি, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আচ্ছা, সবাইকে আরেকবার বলছি, তোমাদের কিন্তু ইন্টারঅ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে? মানে আমার সাথে একটু কথা বলতে হবে, আমি যখন কিছু জিজ্ঞেস করলাম অ্যাটলিস্ট হ্যাঁ নাটা বলতে হবে, ঠিক আছে? এইটুকু এফোর্ট আমার তোমাদের দিক থেকে দেখাতে হবে। নাহলে চুপচাপ যদি তুমি বসে থাকো, খালি ক্লাস শুনতে থাকো, তাহলে তুমি ক্লাসটা বুঝতে পারবে না বা ক্লাসটাকে অতটা রিয়েলাইজ করতে পারবে না, ঠিক আছে? তো সবাইকে আমি বলবো আমার সাথে ফ্রিলি কথা বলবে, ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো মানে ভাববে যে স্যারের কাছে না, দাদার কাছে পড়ছো আর কি, ঠিক আছে? এরকম ভাবে ভাববে, ঠিক আছে? তো অড ইনপুট প্যারিটি কাকে বলে আর ইভেন ইনপুট প্যারিটি কাকে বলে, এটা সবাই বলছে, বুঝতে পেরেছে, সবার এটা মাথায় ঢুকে গেছে, কোনো সমস্যা নেই এটা নিয়ে, ঠিক আছে? এবার কথা হলো যে যদি এক্সঅর গেট থাকে না, তাহলে তুমি যদি ইনপুটে অড প্যারিটি দাও, যদি আবার বলছি আমি, যদি এক্সঅর গেট থাকে আর যদি তুমি ইনপুটে কি দাও, অড প্যারিটি দাও, তাহলে আউটপুট সবসময় হাই পাবে। অড প্যারিটি দাও মানে, মানে যদি আমার দুটো ইনপুট থাকতো, আমি দুটো ইনপুট দিয়ে কেন দেখাচ্ছি, নাহলে আমার অনেক লম্বা কম্বিনেশন লিখতে হবে, ওই জন্য দুটো ইনপুট দিয়ে দেখাচ্ছি। ধরো দুটো ইনপুট আছে, এ আছে আর বি আছে, এবং আমার আমার অবভিয়াসলি একটা আউটপুট তো থাকবেই। তাহলে সরি, যদি আমার এ থাকে আর বি থাকে, তার কম্বিনেশন কি হবে? 0 0 0 1 1 0 1 1, তাই তো? এই দুটো কম্বিনেশন হবে, এখান দিয়ে এরম ভাবে হবে, এটা আমার ওয়াই। এবার যদি এটা এক্সঅর গেট হয়, যদি এটা কি হয়, যদি এটা এক সেকেন্ড, যেটা বলছিলাম, যে যদি এটা এক্সঅর গেট হয়, তাহলে কি হবে? ইনপুটে দেখবো অড সংখ্যক ওয়ান আছে কিনা। যেমন আমার যদি দুটো ইনপুট থাকে, এ আর বি, প্রথম কেসটা কি বলছে, যে দুটো ইনপুটের মধ্যে দুটোই জিরো আছে। তাহলে আমি প্রথমে দুটোই জিরোতে আসছি না, ধরো না এই ইনপুটটার কথা বলছি, এ জিরো আছে আর বি ওয়ান আছে, তাহলে কটা ওয়ান আছে ইনপুটে? টোটাল কটা ওয়ান আছে? রিপ্লাই দাও। স্যার একটা। ইনপুটে একটা। 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 এক মানে সেটা ইভেন প্যারিটি হলো না অড প্যারিটি হলো? ওটা অড। অড। অড প্যারিটি হলো। তাহলে যদি অড প্যারিটি হয়, তাহলে এই গেট আমাকে হাই দেবে, মানে ওয়ান দেবে, কারেক্ট? তার মানে এক্সঅর গেট ইজ আ গেট উইচ প্রোভাইডস হাই ফর অড প্যারিটি। কিন্তু যদি আমার এরকম কেস হয়, যে এই কেসটা, যে এও ওয়ান আছে বিও ওয়ান আছে, তার মানে দুটো ওয়ান আছে, কারেক্ট? দুটো যদি ওয়ান থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওটা কি প্যারিটি হবে? অড হবে না ইভেন হবে? ইভেন। ইভেন। ইভেন হবে। আচ্ছা, যদি জিরো, জিরো ইজ এ ইভেন নাম্বার অর অড নাম্বার? জিরোটা ইভেন নাম্বার না অড নাম্বার? ইভেন নাম্বার। কারেক্ট, জিরো ইজ এ ইভেন নাম্বার। কেন? যদি ওয়ান অড নাম্বার হয় আর তাহলে জিরো ইভেন নাম্বার হবে, তাহলে জিরো ইজ অলসো ইভেন নাম্বার। মানে এখানে দেখো, এখানে জিরো জিরো মানে একটাও ওয়ান নেই, মানে জিরো নাম্বার অফ ওয়ান আছে, একটাও ওয়ান নেই, রাইট? মানে সেটা কি হবে, কি প্যারিটি? সেটাও কিন্তু ইভেন প্যারিটি। আবার এখানে দুটো ওয়ান আছে, টু ইজ আ ইভেন নাম্বার, সো ইট ইজ আ ইভেন প্যারিটি। তো ইভেন প্যারিটির জন্য এ কি দেবে? এ আমাকে জিরো দেবে, কারেক্ট? জিরো তার মানে এক্সঅর গেট কিভাবে কাজ করে, এটা হলো সবচেয়ে ইজি বোঝা। সেটা হলো যে আমায় জাস্ট এটা দেখতে হবে যে ইনপুটে কটা ওয়ান আছে। কটা ইনপুট আছে এটা ম্যাটার করে না, কটা তার মধ্যে ওয়ান আছে এটা ম্যাটার করে। যদি ইভেন সংখ্যক হয়, তাহলে ইভেন প্যারিটি হবে, তাহলে ও জিরো দেবে। আর যদি অড সংখ্যক হয়, তাহলে অড প্যারিটি হবে, তাহলে ও ওয়ান দেবে। তার মানে এক্সঅর গেটকে বলা হয় অড প্যারিটি চেকার। কি বলা হয়? অড অড প্যারিটি চেকার। ওকে, এটাকে বলা হয় অড প্যারিটি চেকার, যে এ অড প্যারিটি কিনা চেক করে। যদি অড প্যারিটি পায়, তাহলে হাই দেয়, রাইট? আউটপুট হাই দেয়। কিভাবে? আমি যদি বলি এক্স নর গেট, আমি হিন্টসের জন্য বলে দিলাম এটা হলো ইভেন প্যারিটি চেকার। তাহলে সবার মাথায় খেলে গেছে কি হবে, রাইট? যে ওটা যদি অড প্যারিটি চেকার হয় আর ওটা যদি ওরকম বিহেভ করে, তাহলে এক্স নর গেটকে সেম ভাবে আঁকা হয়
খালি একটা বাবল থাকে, এটা বোঝানোর জন্য যে ওটা উল্টো কাজ করছে। তার মানে এর যদি ইনপুট থাকে এ বি সি, কারেক্ট, আর আউটপুট থাকে ওয়াই, তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, আমি ধরো ইনপুট দিলাম 1 0 1, তাহলে কে বলতে পারবে আউটপুট কি হবে? এক্সঅর ওয়ান গেটের আউটপুট ওয়ান স্যার হবে 1 হবে। Zero. কেন হবে? কেন জিরো হবে? স্যার, কারণ জিরো স্যার। দুটো আচ্ছা, আছে zero স্যার, হবে। ওটা ইভেন নাম্বার। ইভেন জিরো। প্যারিটি হয়ে যাচ্ছে না? ইভেন এটা হলে ইভেন স্যার এখানে প্যারিটির ইভেন জন্য কি দেবে? প্যারিটি চেক, ওটা 1 দেবো, হাই ফ্রিকোয়েন্সি হবে। হাই জিরো ফ্রিকোয়েন্সি দেবে। না, হাই ভোল্টেজ হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ। আবার মানে কি হবে এখানে আমি বলে দিই, মানে এটা তো অড প্যারিটির জন্য হাই দিত, এর নাম কি ছিল? এক্সঅর গেট, এখানে কোনো বাবেল নেই, রাইট? তাহলে এ কি করবে, তার উল্টো কাজ করবে। দিস ইজ এক্স নর গেট। এই কিসের জন্য হাই দেয়? ইভেন প্যারিটির জন্য। তার মানে যদি আমার ইনপুটে ইভেন সংখ্যক 1 থাকে, তাহলে আউটপুটে 1 দেবে। মানে এক্স অর গেট যা করে, এক্স নর গেট ঠিক তার উল্টো কাজ করে। বোঝা গেল? ক্লিয়ার? তার মানে আমার যদি ইনপুট দুটো হয়, ইনপুট যদি দুটো হয় এ আর বি, ঠিক আছে, আর আউটপুট যদি আমার হয় ওয়াই, তাহলে এ বি এর কটা কম্বিনেশন হবে? 0 0 0 1 1 0 1 1, এরকম দুটো কম্বিনেশন হবে, রাইট? এরকম দুটো কম্বিনেশন হবে। এবং আহ, এই কম্বিনেশনের মধ্যে এইটা কি, এই প্যারিটিটা কি প্যারিটি? দুটোই জিরো আছে, এটা ইভেন প্যারিটি না অড প্যারিটি? ইভেন। ইভেন। এটা তাহলে অড, এটাও তাহলে অড, আর লাস্টের 1 এটা 1 যেটা, সেটাও ইভেন। তার মানে ইভেন। এই এই আমি যদি পাশাপাশি একটু লিখে দিচ্ছি, এটা তাহলে হলো বেসিক্যালি ইভেন প্যারিটি, এটা এটা অড প্যারিটি, এটাও অড প্যারিটি, আর এটা হলো ইভেন প্যারিটি, কারেক্ট? তাহলে ইভেনের জন্য, যেহেতু এটা ইভেন প্যারিটি চেকার, ঠিক আছে, তাহলে ইভেনের জন্য এ কি দেবে? 1 1। 1 কিন্তু দেবে। অড প্যারিটি দিলে এই আউটপুটে কি দেবে? 0। বুঝে গেছে? জিরো। তার মানে আমি দুটো মনে রাখার কোনো দরকার নেই, মানে এক্স আর এক্স নট, মানে এই গেটটাও মনে রাখবো, এই গেটটাও মনে রাখবো, এটা করলে ফেসে যাব। আমি কি করবো? আমি যে কোনো একটা মনে রাখবো। আমি যেমন এক্স অর মনে রাখি, এক্স অর মনে রেখে এটা মনে রাখি যে এক্স নর যখন করব উল্টো কাজ করতে হবে। এইটা আমার ফান্ডা থাকে, ঠিক আছে? তো তোমাদেরও আমি বলবো যে দুটো গেট একসাথে মনে রাখার দরকার নেই, গোলাবে কোনটা ছিল ইভেন কোনটা ছিল অড, যে কোনো একটা মনে রাখবো, আর উল্টোটাকে খালি এইটুকু মনে রাখবো, অন্যটাকে যে এটা তার উল্টো হবে, রাইট? তাহলেই কিন্তু আমাদের কাছে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমি আহ তো অব্দি বোঝাতে পারলাম যে সবকটা গেটের পারপাস কি। তার মানে আমাদের আরেকবার একটু যদি রিভাইজ করি, আমাদের গেট শুরু হয়েছিল, আমরা বললাম যে কত রকমের গেট হয়, লজিক গেট হয় কত রকমের। তারপর আমরা এটা দেখলাম যে অ্যান্ড গেটের কি পারপাস। অ্যান্ড গেটের পারপাস হলো যে সবকটা ইনপুটকে একসাথে 1 হতে হবে, যে কোনো একটা যদি 0 হয়ে যায় তাহলেই এটা আউটপুট 0 দিয়ে দেবে, রাইট? আমি তারপরে দেখলাম অর গেটের কি পারপাস, আমি বললাম যে কোনো একটা যদি হাই পেয়ে যায়, যে কোনো একটা ইনপুট, কটা ইনপুট আছে জানার দরকার নেই, যে কোনো একটা ইনপুট যদি হাই পেয়ে যায় তাহলে এই আউটপুট হাই দেবে। নট গেট আমি বললাম যে জাস্ট উল্টো কাজ করে, মানে হাই দিলে লো দেয়, লো দিলে হাই দেয়। নট গেট এমন একমাত্র গেট যার একটা ইনপুটে কাজ হয়, আউটপুটও একটা থাকে, ইনপুটও একটা থাকে, বাকি সবকটা গেটের অ্যাটলিস্ট দুটো ইনপুট থাকতে হবে, নালে হবে না। ন্যান্ড গেট বললাম যে অ্যান্ড গেটের উল্টো কাজ করে, অ্যান্ড গেট যেখানে 1 দেবে সেখানে 0 দেবে। নর গেট বললাম যে অর গেটের উল্টো কাজ করে, যেখানে অর হাই দেবে সেখানে নর 0 দেবে। এবং ফাইনালি এক্স অর গেটকে বললাম অড প্যারিটি চেকার, মানে ইনপুটে যদি অড প্যারিটি হয় তাহলে হাই দেবে। আর এক্স নরকে আমি বললাম যে এটা হলো বেসিক্যালি আমার ইভেন প্যারিটি চেকার, কারণ আমি ইনপুটে যদি ইভেন দিই তাহলেই এই আউটপুটে আমায় 1 দেবে, রাইট? তাহলে এই প্রত্যেকটা 7খানা গেট হলো আমাদের ডিজিটাল লজিক সার্কিটের বেসিস। যদি এটা আমাদের মাথায় ভালো করে সেট না হয়, আমার যদি বারবার পাতা উল্টে উল্টে দেখতে হয় যে ওটার জন্য কি ছিল যেন, এটা যেন কি করে কাজ করতো, তাহলে আমরা ডিজিটাল নিয়ে এগোতে পারবো না। কেন? প্রবলেমটা কি হবে, যখন আমি আজকে যেমন খুবই ইজি ক্লাস হচ্ছে, আজকে একদম বেসিক্স এর ক্লাস হচ্ছে, কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে আস্তে আস্তে একটু পেস বাড়বে, রাইট? তো সেই পেসের সাথে ধরে রাখার জন্য আমাকে কি করতে হবে? আমার এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, খাতায় রাখলে হবে না, মাথায় রাখতে হবে। খাতায় থাকলে সমস্যা কি হবে, বারবার ওই পাতা উল্টাতে উল্টাতেই সময় চলে যাবে, ঠিক আছে? তো এই 7টা গেটকে আমায় খুব ইজিলি মাথায় রাখতে হবে। একটু যাদের মনে থাকে না, যারা ভুলে যায়, যাদের মনে হয় এই পড়ছি ভুলে যাচ্ছি, তাদেরকে লেখা প্র্যাকটিস করতে হবে। মানে পড়ে রেখে দিলে হবে না, পড়ে সেটাকে না দেখে লেখার চেষ্টা করতে হবে। যদি আটকে যায় তাহলে বুঝতে হবে আমার মাথায় এখনো ফিট হয়নি ওটা, তাহলে আবার পড়তে হবে, আবার ওটাকে না দেখে লেখার চেষ্টা করতে হবে। যতক্ষণ এটা হচ্ছে না রিপিটেড করে যেতে হবে, এবং একটা সময় দেখা যাবে তুমি একা নিজে লিখে ফেললে। আর একবার যদি একা লিখে ফেলো তাহলে সেটার কোনদিন মাথা থেকে বেরোবে না, ওটা মাথায় ফিট হয়ে গেল, ঠিক আছে? তো এইবার
এই যে গেট যেমন খুব ইম্পর্টেন্ট তখন আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা ডিজিটাল লজিক সার্কিট পড়ার জন্য মানে প্রাইমারি নেসেসিটি বলা যেতে পারে, সেটাকে আমরা বলে থাকি নাম্বার সিস্টেম। ওকে, নাম্বার সিস্টেম। ওকে, তার মানে একটা নাম্বারকে কত রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায় এটাও জানাটা খুব দরকার, ভেরি নেসেসারি। ঠিক আছে, একটা নাম্বার সিস্টেম হাউ ইট ইজ রিপ্রেজেন্টেড, দ্যাট ইজ অলসো ভেরি নেসেসারি। ঠিক আছে, যেমন কিরকম নেসেসারি, যেমন ছোটবেলা থেকে আমরা যখন নাম্বার লিখেছি, ধরো একটা র্যান্ডম আমি নাম্বার লিখলাম, ধরো 987 এরকম একটা নাম্বার আমি লিখলাম। ঠিক আছে, যখনই এই নাম্বারটা আমি লিখলাম আমার মাথায় একটা ধারণা চলে এলো, কি 987 মানে আমার মাথায় ধারণা চলে এলো যে এটার মানে হলো 900 প্লাস 80 প্লাস 7। তার মানে যখন আমি 987 লিখি আমার ব্রেন কিন্তু এটাকে এরকম ভাবে ভেঙে নেয়। ঠিক আছে, যে এটা 900 প্লাস এর সাথে একটা 80 আছে প্লাস এর একটা 7 আছে। মানে আরো যদি ভেঙে বলা যায়, এটা এরম ভেবে নেয় যে এটা মানে হলো 900 ইন্টু 100, 9 ইন্টু 100 মানে এটা হলো 8 ইন্টু 10, আর এটার মানে হলো 7 ইন্টু 1। রাইট, মানে আমরা কিন্তু আমার ব্রেন কিন্তু এটাকে এরম ভাবে ভাঙে। ঠিক আছে, যখন আমি 987 বলি আমার ব্রেন কিন্তু এটাকে এরম ভাবে ভেঙে নেয়। আরো যদি ভালো করে বলা যেতে পারে এটার মানে হলো 9 ইন্টু 10⁻² প্লাস 8 ইন্টু 10⁻1 প্লাস 7 ইন্টু 10⁻0। কারেক্ট? তোমরা মনে হয় মোটামুটি জানো যে x⁻0 মিনস কি হয় 1, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1। ঠিক আছে, তাহলে 10⁻0 কত হবে 1। তার মানে হলো যে যদি আমি একটা বড় নাম্বার নিই, মানে আমি যদি সাপোজ এরকম একটা নাম্বার নিই 1367 বলে এরকম একটা নাম্বার নিই, তাহলে এটাও আমার ব্রেন কিরম ভাবে ভাঙবে, আমার ব্রেন ভাঙবে এটাকে 7 ইন্টু 10⁻0 প্লাস 6 ইন্টু 10⁻1 প্লাস 3 ইন্টু 10⁻2 প্লাস 1 ইন্টু 10⁻3। কারেক্ট? ও এটাকে এরম ভাবে ভেঙে নেবে। এই যে নাম্বার সিস্টেম আছে, এই নাম্বার সিস্টেমটা আমরা ছোটবেলা থেকে ইউজ করছি। যখন থেকে আমি পড়ালেখা শিখেছি, বেসিক নামতা শিখেছি, গুনতে শিখেছি, তখন থেকেই আমি এই নাম্বার সিস্টেমটা আমাদের মাথায় সেট হয়ে গেছে। আর এতটা সেট হয়ে গেছে যে আজকের দিনে দাঁড়িয়ে কোনো এরকম সংখ্যা নিয়ে ডিল করতে আমার কোনো অসুবিধা হয় না। আমার ব্রেন এত ডিল করেছে এই নাম্বারটা নিয়ে বা এই সিস্টেমটাকে নিয়ে এত ডিল করেছে যে এখন আর আমায় ভাবতেই হয় না, আমার একটা রিফ্লেক্স আর্কের মতন হয়ে গেছে। না আমাকে এটা ভেবে করতে হয় না, আমার না ভেবেই ব্যাপারটা মাথায় খেলে যায়। ঠিক আছে, তো এই নাম্বার সিস্টেমটা যেটা আমরা বাই ডিফল্ট ইউজ করি এটাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম, সো দিস ইজ কল্ড ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা ম্যাক্সিমাম প্র্যাকটিক্যালি সব জায়গায় যেখানে মানুষেরা কাজ করে সেখানে এই নাম্বার সিস্টেমটা আমরা ব্যবহার করে থাকি। এবং দিস ইজ বেসিক নাম্বার সিস্টেম। তার মানে হিউম্যান ব্রেনকে যদি কোনো সংখ্যা বোঝাতে হয় তাহলে বাই ডিফল্ট আমি এই নাম্বার সিস্টেমটাকে ইউজ করব, যেটা বুঝে বা না বুঝে আলটিমেটলি আজকের দিনে দাঁড়িয়ে সবার মাথায় সেট আছে। কিন্তু কম্পিউটার এই নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতে পারে না। মানে যদি একটা পরবর্তীকালে আমি যখন মাইক্রোপ্রসেসর নিয়ে পড়বো, তার আর্কিটেকচার দেখবো, তো আমরা দেখবো যে যে কোনো ডিজিটাল সার্কিট, ঠিক আছে, সেটা কোনো পিএলসি হোক, কোনো এফজিপিএ হোক, কোনো আহ, যে কোনো ধরনের ডিজিটাল সার্কিট হোক, সে এই নাম্বার সিস্টেম নিয়ে প্র্যাকটিকুলারলি কাজ করতে পারে না। তার অসুবিধা হয় নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতে। এবার কেন অসুবিধা হয় সেটা আমরা কিছুদিন পরে যখন আরো ডিজিটাল লজিক সার্কিট পড়বো তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতে কেন একটা কম্পিউটারের বা একটা প্রসেসরের অসুবিধা হয়। এবার তুমি তাহলে ভাবতে পারো যে কি বলছে অসুবিধা হয়, আমি তো প্রচুর এরকম নাম্বার আমি কম্পিউটারে ফিট করি, সে সেটাকে বুঝতেও পারে এবং সেই হিসেবে রেসপন্সও করে, তাহলে সেই ক্ষেত্রে কেন বলা হচ্ছে যে নাম্বার সিস্টেমটা ডেসিমাল নাম্বার সিস্টেম চলবে না। অ্যাকচুয়ালি ও নাম্বার সিস্টেমটা আমরা দিই ডেসিমালে, কিন্তু ও যখন ওটাকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যাই কিছু করছে তখন কিন্তু ওটাকে ডেসিমালে রেখে করছে না, ও সেটাকে অন্য কোনো ভাবে নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে, করে সেটায় যোগ বিয়োগ করছে, করে টোরে একটা অ্যান্সার পাচ্ছে, আবার সেই নাম্বারটাকে আমার সিস্টেমে মানে ডেসিমালে কনভার্ট করে আমাকে দেখিয়ে দিচ্ছে। কিন্তু আলটিমেটলি যখন ও নাম্বারটাকে নিয়ে কাজ করছে না তখন কিন্তু ওটা আর ডেসিমাল থাকছে না, ডেসিমাল অবস্থায় ও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করছে না। কেন করছে না সেটা পরে আমরা দেখবো, সেটা নিয়ে এখন আমাদের হেডেক নেওয়ার দরকার নেই, কিন্তু করে না। তাহলে কথা হলো তাহলে কি নাম্বার সিস্টেমে হতে পারে। অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম হয় আমার অনেক রকমের। ঠিক আছে, নাম্বার সিস্টেম আমাদের অনেক রকমের হয়। কি কি নাম্বার সিস্টেম হয়, যেমন একটা তো পরিষ্কার বোঝাই গেছে ডেসিমাল হয়, যেটা আমাদের বুঝতে কত
সরি, যেটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, রাইট? একটাকে বলা হয় বাইনারি। হয়তো অনেকে শুনেছে বাইনারি, হয়তো জানেও বাইনারি নাম্বার সিস্টেম কি, তাও আমাকে একবার বলতে হবে যেহেতু আমার দায়িত্ব। তো একটা থাকে যেটাকে বলা হয় অক্টাল, ঠিক আছে? আরেকটা থাকে যেটাকে বলা হয় হেক্সাডেসিমাল। ওকে, রাইট? তার মধ্যে এই নাম্বার সিস্টেমটা আমাদের কাছে অলরেডি নোন, ঠিক আছে? দিস ইজ দ্য নাম্বার সিস্টেম উইচ উই ন্যাচারালি ইউজ ইন আওয়ার লাইফস, ঠিক আছে? কিন্তু এই বাকি তিনটে নাম্বার সিস্টেম নিয়ে কিন্তু নর্মালি আমরা দৈনন্দিন জীবনে কোনো কাজ করি না, ঠিক আছে? যতক্ষণ না কোনো ডিজিটাল লজিক নিয়ে আমরা কাজ করছি বা কোনো মাইক্রো প্রসেসরে আমরা কাজ করছি, ততক্ষণ আমরা এই তিনটে নাম্বার সিস্টেম নিয়ে ডিল করি না, কারণ আমাদের ব্রেন এই নাম্বার সিস্টেমে ফিট না। কিন্তু যেহেতু আমরা ডিজিটাল সার্কিট করছি, তাহলে আমাদের এখন চারটে নাম্বার সিস্টেমই জানতে হবে। আর ডেসিমাল তো আমরা জানি, বাকি এই তিনটে নাম্বারও আমরা জানতে হবে। তাহলে এই তিনটের মধ্যে তফাৎ ভালো করে বুঝতে হবে। সাপোজ আমি যদি বলি যে প্রথমে যদি আমি বলি যে একটা নাম্বার আছে 101 এবং সেটা কিসে আছে? ডেসিমালে আছে। সরি, ডেসিমালে আছে। ডেসিমাল মানে সেই নর্মাল নাম্বার সিস্টেমটা যেটা আমরা বুঝি নর্মালি। এর মানে বোঝাবে যে 101 যখন আমি ডেসিমালে লিখবো, আমার ব্রেন কি বুঝবে? 1 ইন্টু 10⁻0 প্লাস 0 ইন্টু 10⁻1। তুমি বলবে দাদা কেন 0 আবার ইন্টু কেন লিখছো? অ্যাকচুয়ালি লিখছি কেন, যাতে দেখতে সুবিধা হয়, স্ট্রাকচারটা যাতে বোঝা যায়। এমনি তো 0 ইন্টু করলে 0ই হয়ে যাবে, সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? আর 1 ইন্টু 10⁻2, রাইট? তো এটা হবে ডেসিমালে। কিন্তু যদি সেম জিনিস, তার মানে এর এর সাথে সবসময় কি হয়, কি গুণ হয়? 10⁻1, 10⁻0, 10⁻2, 10⁻3, মানে এর জায়গার ওয়েটেজ হিসেবে একক, দশক, শতক এরম ভাবে সবসময় ধরা হয়। তার মানে এর সবসময় বলা হয় যে এই নাম্বার সিস্টেমের বেস হলো 10। বেস কত? 10। তার মানে যখনই কোনো নাম্বারের ডিজিট বসবে, সেটা 10-এর পাওয়ারে থাকবে। 10-এর পাওয়ার, রাইট? ইট উইল বি ইন দ্য পাওয়ার অফ 10, রাইট? তার মানে আমি যখনই কোনো ডিজিট বসাবো, তার সাথে 10-এর কোনো পাওয়ার গুণ হবে, রাইট? তাই এর বেস বলা হয় যে এর বেস কত? এর বেস হলো বেসিক্যালি 10। একই জিনিস যদি আমি ডেসিমালে না লিখে আমি যদি বলি যে না আমি অক্টালে লিখি, অক্টালে লিখব সেম নাম্বার 101, তাহলে এর ক্ষেত্রে অক্টাল মানে হলো বেস এর 8 হবে। অক্টাল মানে হলো এর বেস কত হবে? 8। বোঝা গেল? তার মানে এইবার কিন্তু নাম্বারটা বদলে যাবে। দেখতে একই রকম লাগছে, মাথায় রাখতে হবে, কিন্তু নাম্বারটা ফিজিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এর নাম্বারের মানে কত হবে? কত হবে কেউ বলতে পারবে? 1 ইন্টু কত লিখবো? কি লিখতে পারি? স্যার 8 8 টু টু দি দি পাওয়ার পাওয়ার 0, কারেক্ট। 0 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস এখানে আমি তাহলে কি লিখবো? 1 ইন্টু সরি 1 ইন্টু আমার 8 টু দি পাওয়ার 2। তার মানে এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে? ওটারটা 64, তাই তো? এটার মানে হচ্ছে, আমি জাস্ট একটু নিচে লিখে দিচ্ছি, এটা কত হচ্ছে? 8-8টা 64 হচ্ছে তো নাকি? আমার যোগ বিয়োগে খুব ভুল হয়। এটা 64, অবভিয়াসলি এর ভ্যালু তো 0ই হবে। আর এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে আমার 8 টু দি পাওয়ার 0, মানে বেসিক্যালি আমার 8 টু দি পাওয়ার 0 ইজ 1, তার মানে 1 হবে। তার মানে এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে? এর অ্যাকচুয়াল ভ্যালু, এর যেমন অ্যাকচুয়াল ভ্যালু মানে কি ডেসিমাল ভ্যালুর কথা বলছি, এর ভ্যালু আমার 101ই আসছে, মানে ডেসিমাল ভ্যালু যদি আমি লিখি, এটা 65 হবে। রাইট? এর যেমন 101 হচ্ছে, এর ডেসিমাল ভ্যালু কত হবে? 65, কারেক্ট। তার মানে 101 তোমাকে বললে তোমার ব্রেন বলবে কি? 101। কারণ আমার ব্রেনের কাছে একটাই নাম্বার সিস্টেম আছে, দ্যাট ইজ ডেসিমাল। তার মানে আমি 101ই বুঝবো। কিন্তু কম্পিউটারের কাছে যদি 101 বলা হয়, সে কিন্তু অনেক কিছু বুঝতে পারে। তার মানে দ্যাট ডিপেন্ডস যে আমি ডেসিমালে আছি না আমি অক্টালে আছি। তাহলে ডেসিমালে যদি আমি থাকি, তার মানে 101 যদি আমি বলি, তাহলে ও কিন্তু বুঝে যাবে অ্যাকচুয়াল ভ্যালু কত, বুঝে যাবে 65। কিন্তু সেটাই যদি আমার সরি আমি যদি অক্টালে থাকি তাহলে 65 বুঝবে, আর যদি ডেসিমালে থাকি তাহলে নর্মালও ভ্যালু বুঝবে। এবার দেখো একই জিনিস আমি যদি তোমাকে বলি যে এখানে অক্টাল না হয়ে যদি হেক্সাডেসিমাল হয়, আচ্ছা হেক্সাডেসিমাল একটু পরে আসছি, যদি আমার বাইনারি হয়, বাইনারি যদি হয়, তাহলে এর ক্ষেত্রে বেস হয় 2। এর ক্ষেত্রে বেস হয় কত? 2। তাহলে এর ক্ষেত্রে আমার রিপ্রেজেন্টেশনটা কেমন হবে? যদি সেম নাম্বার 101 যদি আমি বাইনারিতে বলি, তাহলে বেস যদি 2 হয়, তাহলে আমি কি লিখবো? 1 ইন্টু কি লিখবো? কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 0 কারেক্ট। প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস আমার এখানে থাকছে
1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, কারেক্ট? তার মানে আমি যদি ভ্যালু দেখি তাহলে এর হচ্ছে 2 দুগুণে 4, এর হচ্ছে 0, এর ক্ষেত্রে হচ্ছে 1। তার মানে এর ডেসিমাল ভ্যালু কত হবে? 5। তার মানে বোঝা যাচ্ছে যে কম্পিউটারকে বা একটা মাইক্রো কন্ট্রোলারে যদি আমি 101 একটা নাম্বার ফিট করি, রাইট, তাহলে সে কিন্তু অনেক কিছুই বুঝতে পারে। ঠিক আছে, তার মানে 101 ফিট করে দেওয়া মানে এটা একদমই না যে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমি 101 দিলাম। মানে যদিও অক্টালে কাজ করে, ধরো আমি যে আইসিটা নিয়ে কাজ করছি ওর ইনপুট সিস্টেমটা অক্টাল আছে, তাহলে আমি দিলাম 101 কিন্তু রেজিস্টার হলো 65। বা যদি সেটা বাইনারি হয় তাহলে আমি দিলাম 101 তো কিন্তু রেজিস্টার হলো কি 5, কারেক্ট? এবার একটা জিনিস সেখানে লক্ষণীয় যে আমি একটু পাশের স্লাইডটায় যাচ্ছি, যে যদি আমি ডেসিমাল সিস্টেমের কথা বলি, ডেসিমাল, তার ক্ষেত্রে ডিজিট কেমন হতো? ডেসিমাল ডিজিট যদি বলি, মানে আমি ডিজিটস গুলো নিয়ে আমি লিখতাম 0 1 2 3 4 5 6 করতে করতে 9 অব্দি যেতাম, এবং 9-এ গিয়ে আমার ডিজিট শেষ হয়ে যেত ডেসিমাল সিস্টেমে, রাইট? তাহলে ডেসিমাল সিস্টেমে কটা ডিজিট? 0 to 9, হাউ মেনি ডিজিটস? 10 ডিজিটস, 10 ডিজিটস। তাহলে মাথায় রাখতে হবে ডেসিমাল সিস্টেমের ডিজিটও 10টা, আর ডেসিমাল সিস্টেমের বেস কত? 10। তার মানে আমি যদি বলি ডিজিট কটা ডেসিমাল সিস্টেমের? 10টা। বেস কটা? বেস কত? 10। এবং 10-এর পাওয়ারে সবসময় লেখা হয়, ঠিক আছে? তাহলে আমি যদি এর পরে কোনো নাম্বার লিখতে যেতাম আমি কি করতাম? বেসিক্যালি 1-এর পিঠে, মানে অ্যাকচুয়ালি এই নাম্বারগুলোকে আমি কি করেছি? 0-র পিঠে রিপিট করেছি তো। তার মানে এর পরে আমার নাম্বার কি হতো? 1-এর পিঠে এই পুরো নাম্বারটাকে রিপিট করা। আবার যদি ডিজিট শেষ হয়ে যায় আমার, তাহলে এই সেম জিনিসটাকে আমার 2-এর পিঠে রিপিট করতে হবে। আমি এবার লোকে ভাবতে পারে কি বোকা বোকা পড়াশোনা হচ্ছে, এটা তো আমি ছোটবেলায় পড়ে এসেছি। না, আমায় প্যাটার্নটা ফলো করতে হবে, তাহলে আমার কাছে বাকি নাম্বার সিস্টেমগুলো জলের মতন ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2-এর পরে আমি এখানে 2 9, এরকম করতে করতে আমি যাবো আলটিমেটলি কত? 9 9, রাইট? 9 9-এ যাবো, এবং 9 9-এর যাওয়ার পরে আমায় কি করতে হবে? তার মানে অ্যাজ ইফ আমি এখানে 0 0 0 থেকে 0 9 9 অব্দি এসেছি। এবার 099 মানে আমার দুটো ডিজিট শেষ হয়ে গেছে, তাহলে এর পরের সংখ্যাটা আমার কত হবে? 100, এবং 1-এর পিঠে সেম সিরিজ রিপিট হবে, তাই কি না? ওরে কত অব্দি আসবে? 199 অব্দি। মানে রিপিটেশনটা বোঝা যাচ্ছে যে যে কোনো নাম্বার সিস্টেমে যখনই কোনো ডিজিট শেষ হয়ে যায়, যেমন ডেসিমাল নাম্বার সিস্টেমে 10টা ডিজিট আছে, এবং যখনই কোনো ডিজিট শেষ হয়ে যাচ্ছে আমি কিভাবে ডিজিটগুলোকে রিপিট করছি। এবার এগুলো কোয়াইট অবভিয়াস, এটা আমরা ছোট্টবেলায় শিখেছি। তুমি বলবে এটা আর ভাবার কি আছে? ভাবার আছে। ভাবার তখন আছে যখন আমি নাম্বার সিস্টেমটা বদলে দেব, তখন ভাবার আছে। যেমন আমি যদি বলি যে ডেসিমালের যেমন 10টা ডিজিট, অক্টালের বেস কত? অক্টালের বেস কত? 8 8। তাহলে অক্টালের ডিজিট কটা হবে? 8টা। 8টাই হবে, কারেক্ট? তাহলে যে নর্মাল ব্যাপার, কিন্তু মানে এই ডেসিমালের বেস যদি 10 হয়, তার যদি 10টা ডিজিট হয়, তাহলে অক্টালের বেস যদি 8 হয়, তাহলে অবভিয়াসলি তার 8টা ডিজিট হবে। এবার 8টা ডিজিট তার মানে আমি অক্টালে কি লিখি? এখানে যদি আমি অক্টাল লিখি, এই অক্টালটাকে আমি অন্য কালার দিয়ে লিখছি, দেখতে সুবিধা হবে। সাপোজ আমি এখানে এখানে এটাকে অক্টাল লিখছি, মানে অক্টালে লিখছি, তাহলে অক্টালের ডিজিট কেমন হবে? 0 টু কটা যাবে? 7। 0 টু 7 কটা ডিজিট হবে? 8টা ডিজিট, তাই তো? 8টা। কারেক্ট। এরপরে 8-এর কোনো অস্তিত্ব কিন্তু অক্টালে থাকে না। কেন থাকে না? কারণ এর বেস 8, এর বেসই 8। বেস যদি 8 হয় তাহলে একটাই ডিজিট হবে, তারপরে কোনো ডিজিটের অস্তিত্ব থাকবে না। এবার অক্টাল নাম্বার নিয়ে যখন কাজ করব আমার খেলা 0 থেকে 7 অব্দিই থাকবে, তার বাইরে আমার থাকবে না। 8-এর কোনো অস্তিত্ব নেই, ভুলে যাও। তাহলে তুমি কাজ করছো মানে তোমার কাছে 8টা ডিজিট আছে, 0 থেকে 7, বোঝা গেল? তাহলে 0 থেকে 7 যদি ডিজিট থাকে আমার, তাহলে তার পরের ডিজিট, আমার ডিজিট শেষ হয়ে গেছে আমার। মানে এটা আমি 0-র পিঠে 0 থেকে 07 লিখেছি, আমার ডিজিট গেছে শেষ হয়ে, কেন 8 বলে কোনো অস্তিত্ব নেই। তাহলে এর পরের ডিজিটটা কি হবে? যেমন এখানে আমি 0 থেকে 09 অব্দি করেছিলাম, তারপর শেষ হয়ে গেছিল, তারপরে 0-র পরের ডিজিট 1 কে নিয়ে আবার সেম সিরিজ রিপিট করেছিলাম। তাহলে এখানে আমি কি করব? 0-র পরের ডিজিট কি? 1, 1 রাইট? 1। আর 1-এর তাহলে এর পরের সংখ্যাটা কি হবে? 07-এর পরের সংখ্যাটা কি হবে? স্যার 1 হবে আবার। 0 স্যার 0
জিরো যেমন একটা বাচ্চা ছেলেকে তুমি পড়াতে গেছো, সে লিখছে 0 1 1 2 3 4 5 6 7 8 9 0 1, ঠিক লিখছে 10 হবে। বাচ্চা? হ্যাঁ 10 10। আমি ওর বাচ্চাটা তো 10 বোঝে না, ওকে তুমি কিভাবে বোঝাবে? ও তো লিখে ফেলেছে এরকম, ও আবার লিখছে, আবার সেম ডিজিট লিখছে, ওকে তোমায় কি বোঝাতে হবে? ও বাচ্চা, ও 10 ফেন বোঝে না, ও নতুন শিখছে, 1 2 3 4 শিখছে, তোকে কিভাবে বোঝাবে? বাঁ দিকে 1 বসাতে হবে। কেন এক বসাতে হবে দাদা, কেন এক বসাতে হবে? যদি জিজ্ঞেস করে স্যার কেন এক বসাবো, কিভাবে বোঝাবে ওকে তুমি? তোমার মাথায় তো মুখস্থ হয়ে গেছে, তোমার তো ইজিলি বুঝতে পারো, কিন্তু ও তো বোঝে না, ও জীবনে প্রথমবার এসব ডিজিট দেখছে, ও প্রথমে নাম্বার লিখতে শিখছে, নার্সারিতে পড়ে, ওকে স্যার বলেছে যে 1 থেকে 20 লিখে আনবে খাতায়, তো লিখছে, এবার ও এরম লিখছে, এবার তুমি কিভাবে বোঝাবে ওকে? কেউ বলতে পারবে না? খুব সিম্পল কোশ্চেন, মানে আমার পড়াশোনা রিলেটেড কোশ্চেন না, আমি একটা বাচ্চাকে গেছি সংখ্যা পরপর লেখা শেখাচ্ছি, ও জীবনে প্রথমবার 0 থেকে 20 লিখতে শিখছে, এবার ও 0 থেকে 9 মুখস্থ করেছে, তারপরে ও জানে না, আবার 0 থেকে 1 9 লিখতে শুরু করেছে, এবার ও স্যার ওটা কিভাবে আবার রিপিট বোঝাবে? করতে বলবো, কোনটা রিপিট রিপিট করতে করতে বলবো বলবে? আবার মানে ওকে 1 বলবে থেকে যে 9 ভাই পর্যন্ত। তুমি তো 0 থেকে 9 অব্দি লিখলে, এবার 0-র পরের সংখ্যাটা কি 1, তো এবার 1 এর পিঠে সেম হুম, জিনিস রিপিট করো, এরম বলবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ও 1 থেকে 19 হ্যাঁ অব্দি লিখেছে, তারপরে আবার ও হুম। 1 0 লিখতে শুরু করছে, তখনও তুমি ওকে কি বলবে? আবার 2 যে থেকে ভাই 2 তুমি থেকে 1 থেকে 0 লিখতে শুরু করো। কারেক্ট। তার মানে আমার এখানে সংখ্যা কি ছিল? 0 1, এখানে ধরো 0 2, এরম ভাবে আস্তে আস্তে 0 7 হয়েছে। এবার আমার প্রবলেম হলো আমি 0 থেকে সরি আমি আমি 0 থেকে আমার 8 অব্দি আমার ডিজিট, সরি 7 অব্দি আমার ডিজিট আছে, 8টা ডিজিট আছে। কারেক্ট, কারেক্ট। তাহলে আমি 0 থেকে 7 অব্দি লিখেছি, এবার আবার আমি 0 থেকে 7 অব্দি লিখতে যাচ্ছি, তুমি আমায় কি বলবে? 1 আবার 0 থেকে সেগুলো 7, রিপিট করবো 1 1 হ্যাঁ হবে। বলবো 0 তে লিখলে তো দাদা, এবার 1 এর পিঠে সেম জিনিস রিপিট করো, কোন জিনিসটা? এই টোটাল জিনিসটা 1 এর পিঠে রিপিট করো, তার মানে 1 0 থেকে কত অব্দি রিপিট করবো? 1 7। এবার আবার আমি 1 0 লিখতে যাচ্ছি, তার আবার 1 আমি ভুল করছি। এবার আমি নেক্সট সংখ্যাটা তাহলে কি করা উচিত? নেক্সট কি করা উচিত? এই সিরিজটাকে 1 এর পিঠে যেমন রিপিট করেছি, 2 0 তাহলে এটা কি করব? নেক্সট কি করব তাহলে? 2 এর পিঠে রিপিট করবো দাও। কারেক্ট, 2 এর পিঠে রিপিট করো, 2 0 থেকে 2 7, আবার আমি 2 0 লিখতে যাচ্ছি, ভুল করছি, তাহলে এবার আমি কি করব? এটা যেমন 2 এর পিঠে রিপিট করেছি এই হুম, সিকোয়েন্সটাকে, এটা এবার 3 কি করব? পিঠে রিপিট করবো। কারেক্ট। এবার এরকম করতে করতে, এবার করতে করতে আমি কি করেছি? আমি চলে গেছি 7 7 অব্দি, মানে ধরো 7 0 থেকে 7 7, এরপরে আমি কি লিখবো? 7 7 হয়ে গেছে, যেমন এখানে 0 9 9 হয়ে গেলে কি করতাম? শেষ হয়ে গেছে ডিজিট, এরপরে কি করতাম? 100 100 না, একের পিছনে ডবল তাহলে জিরো 1 লিখতাম, কেন 0 লিখতাম? দেখো 100টা 0 তুমি বোঝো, কম্পিউটার তো বোঝে না। ধরো এমন তুমি যদি ছোটবেলা থেকে তোমায় যদি 1 0 8 সংখ্যাটা না শেখাতো, যদি 1 সাথে 0 গিয়ে 0 তোমার গল্প শেষ হয়ে যেত, তুমি আজকে এরম ভাবেই লিখতে, তাই না? এবার যেহেতু আমার মাথায় একটা নাম্বার সিস্টেম না সেট হয়ে গেছে, এবার ওটাকে ডিভিয়েট করলে মাথা ব্রেন নিতে পারে না, প্রবলেম হলো এটা, কারণ এটা তো আমাদের অনেক বছরের প্র্যাকটিস। তার মানে সাথে যেহেতু আমার গল্প শেষ, তারপরে আমি লিখবো কত? 100। 100 থেকে আমি আবার কত যাব? 177, ওর কত লিখবো? 200। তারপর আবার আমি কত অব্দি যাবো? 277। বোঝা যাচ্ছে ব্যাপারটা? প্যাটার্নটা ক্লিয়ার হচ্ছে? একটু হ্যাঁ বা না বলবে। বুঝতে পারছো? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে খুব, নেটওয়ার্কে। আমার কথা কি স্যার কেটে গেল নাকি? কেটে কেটে যাচ্ছে, মাঝখানে মিউট হয়ে যাচ্ছিল। হ্যাঁ স্যার, অনেকবার প্রবলেম দিচ্ছিল এরকম। ও হলে সেটা বলবে, হ্যাঁ আমি দাদা তো বললাম কেটে যাচ্ছে নেটওয়ার্কের তোমার প্রবলেম কথা। হলে বলবে আমাকে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন কি এখন শোনা ক্লিয়ার যাচ্ছে? আছে। এখন ক্লিয়ার আছে তাই হ্যাঁ তো? স্যার। প্রথম অব্দি শোনা যায়নি? কোথা থেকে কেটে গেছিল? কোথা থেকে রিপিট করবে বলো? স্যার ওই 17 তারপরে 20। হ্যাঁ 77 এর পর 100, ওটা বোঝা গেছে, বোঝা যাচ্ছে। বোঝা গেছে, মানে আমি এটা কিছুই না, এটা কিচ্ছু ভাবার কিছু নেই, সবার বেসিক ইন্টেলিজেন্স আছে।
সবাই প্যাটার্নটা দেখলেই বুঝতে পারবে, হ্যাঁ এটা কি প্রথমবার যেহেতু আমরা দেখছি এরকম, তাই আমাদের মাথায় একটু জিনিসটা গোলাচ্ছে, ঠিক আছে, আর কিছু না। কিন্তু এটাকে নিয়ে যদি একটু আমি ঠান্ডা মাথায় বসি তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এবার আমি একটু ভাবি যে যদি আমার সংখ্যাটা অক্টাল না হয়ে যদি আমার সংখ্যাটা বাইনারি হতো, ঠিক আছে, এবার বাইনারির বেস কত? বাইনারির বেস কত? 2 2 2, কারেক্ট। তাহলে কি মনে হয় এর কটা ডিজিট থাকবে? দুটো। দুটো, জিরো দুটো ওয়ান। ডিজিট থাকবে, কারেক্ট। মানে জিরোতে শুরু ওয়ানে শেষ, কি ঝামেলার বিষয়। জিরোতে শুরু ওয়ানে শেষ, তার মানে আমার কি দাঁড়াবে, ব্যাপারটা কি দাঁড়াবে, আমি যদি লিখি 0 1 তে আমার ডিজিট শেষ, তারপরে কি হয়ে যাবে, তাহলে এবার আমায় রিপিট করতে হবে। এটা যেমন করেছি এই সেম জিনিসটাকে আমি একের পিঠে রিপিট করব, মানে 1 0 1 1, তাহলে ওয়ান আবার ওয়ান শেষ ওয়ান। হয়ে গেল। যেমন ওখানে 9 এর পরে আমি কি লিখেছি 100 লিখেছি, তাহলে এখানে আবার ডিজিট আমার শেষ হয়ে গেছে, তাহলে এবার আমায় আবার লিখতে হবে 100, রাইট। এবার 100 কি হবে, এবার এটা যেমন কি হয়েছে এই টোটাল সিকোয়েন্সটা যেমন জিরোর পিঠে রিপিট হয়েছে, তাই তো, মানে 0 0 0 0 0 1 0 1 0, এই টোটাল সিস্টেমটা এইটা যেমন জিরোর পিঠে রিপিট হয়েছে, এই সেম জিনিস এবার কি হবে ওয়ানের পিঠে রিপিট হবে। যেমন আমি কি লিখতে পারি, তাহলে 1 0 0 পরে 1 0 1, এবার 1 এর পরে তো 1 0 2 লিখতে পারবো না, 2 বলে কিছু নেই। তাহলে এবার আমি কি করব, আবার ডিজিট যদি শেষ হয়ে 1 যায়, 1 1 ওয়ান না ওয়ান ওয়ান। না না না, দেখো ভালো করে বোঝো, 1 1 ওয়ান তুমি 0 জিরো এখানে জিরো জিরো। এইখানে 0 1 এর পরে তুমি কি লিখেছিলে 1 0, তাহলে 1 এখানেও 1 তো 0 0 1 এর পরে তোমায় লিখতে হবে 1 0, কারেক্ট। হুম এবার হুম আবার হুম দেখো তাহলে 1 1 0 এর পরে কত হবে 1 1 1, তাহলে আবার ডিজিট শেষ হয়ে গেছে, তাহলে কি করবো একটা ডিজিট বাড়িয়ে নিয়ে 1 0 0। এবার এগুলো হ্যাঁ পরপর লিখতে একটু সমস্যা হয়, ঠিক কথা, একটু পরপর লিখতে একটু সমস্যা হয়, ঠিক আছে। তাহলে এবার আমি যখনই বাইনারি লিখবো কিভাবে লিখবো, আমার একটা শর্টকাট আছে, যদি আমি এরম ভাবে বুঝতে আমার অসুবিধা হয় তাহলে একটা শর্টকাট আছে। কি শর্টকাট আছে দেখো, আমি যদি প্রথম থেকে একটু খেয়াল করি, আমি এই জায়গাটা একটু মুছি তাহলে বোঝা যাবে এই জায়গাটা ঘিজিবিজি হয়ে গেছে, এক সেকেন্ড এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, এই জায়গাটা ক্লিয়ার করে দিই একটু। হ্যাঁ এই তোমার সংখ্যা আছে, ধরো এটাকে আমি বাদ দিয়ে দিলাম আপাতত, এত অবধি আমি লিখেছি, রাইট, এত অবধি আমি বাইনারি লিখেছি। তুমি সবচেয়ে ইজি প্রসেস হলো মনে রাখার, সেটা হলো যে এই যে ডিজিটটা আছে সেটা দেখো কেমন চেঞ্জ হচ্ছে 0 1 0 1 0 1 0 1, এটা কেমন হচ্ছে দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1, এটা কটা চারটে 0 চারটে 1, বোঝা যাচ্ছে প্যাটার্নটা, বোঝা যাচ্ছে। এর পরের যদি ডিজিট থাকতো একটা তাহলে কি হতো 8টা 0 একটা 1, ক্লিয়ার। তাহলে যদি এটা মানে বাইনারিতে 0, এটা মানে 1, এটা মানে 2, এটা মানে 3, এটা মানে 4, এবার তুমি বলবে এটা মানে 4 কেন, এটা মানে কত, এটা 0 1 2 3 4, তাই তো, আমি বলছি তো এরকম ভাবে পরপর বলছি, আমি ভুলেও বলতে পারি। ধরো আমি এটা বললাম এটা 0 1 2 3 4, এটা মানে কত 5, এবার তুমি বললে এটা মানে 5, দাদা কি করে বলছো এটা মানে 5, হাউ ইট ইজ 5, 1 0 1 মানে যে 5, এটা তুমি আগেই প্রমাণ করেছো, 1 0 1 মানে যে 5, এটা তুমি আগেই প্রমাণ করেছো। কিভাবে 1 0 1 মানে 5, দেখতেই পাচ্ছ কি করে 5 হচ্ছে, তো আমি আগেই প্রমাণ করেছি। তাহলে 1 0 1 মানে যদি 5 হয়, তুমি যদি সেম ভাবে হিসাব করো তাহলে 1 1 0 মানে 6 হবে, 1 1 1 মানে কত হবে 7 হবে। এটা বোঝা গেল? সবাই কি বুঝতে পারছে যে কি করে নাম্বার গুলো চেঞ্জ হচ্ছে, আমি যদি পরপর নাম্বার সিস্টেম আমার বদলে যায় তাহলে আমায় কিভাবে লিখতে হবে। অবভিয়াসলি এটা প্রথম দিন বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটা যদি আমি রিপিটেডলি দেখতে থাকি আলটিমেটলি আমার মাথায় সেট হয়ে যাবে, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। আজকে তো অসুবিধা হবেই কারণ নতুন আমি শিখছি, ঠিক আছে। সবাই কি মোটামুটি বুঝতে পারলো, একটা আইডিয়া পেলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হ্যাঁ, হ্যাঁ স্যার। একটু প্রবলেম ক্লিয়ার হবে প্রথম প্রথম যখন করব আমি, একটু প্রবলেম হবে কারণ প্রথমবার আমার মাথায় একটু সেট হতে প্রবলেম হবে, রাইট, কিন্তু আস্তে আস্তে আমার ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এটা যেমন হচ্ছে, তাহলে বাইনারি সিস্টেম, এবার এর মধ্যে না আমি আজকে হেক্সাডেসিমালটা বললাম না, আমি কেন বললাম না, মাথাটা ওভারলোড হবে, ঠিক আছে। হেক্সাডেসিমাল বললাম পুরো মাথাটা গুলিয়ে যাবে, আগে আমরা ডেসিমাল অক্টাল আর বাইনারিটাকে হজম করি, ঠিক আছে। আমি হেক্সাডেসিমাল বলতে পারতাম কিন্তু আজকে প্রচুর কিছু লোড হয়ে যাবে মাথায়। ধরে নাও স্যার একটু এর ইন্টারাপ্ট, মধ্যে, স্যার হ্যাঁ একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, বলছি কতক্ষণ ক্লাসটা চলতে পারে একটু যদি বলেন। জাস্ট আর 5 মিনিটে শেষ হয়ে যাবে, ঠিক আছে, তো 5টা মিনিটে শেষ আচ্ছা। করে দেবো, ওকে। তো
আহ, এই যে সবকটা নাম্বার সিস্টেম আছে না, এর মধ্যে বাইনারি নাম্বার সিস্টেমটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেম। ঠিক আছে, যখন আমি ডিজিটাল নিয়ে পড়বো, বাকি আমার ডেসিমাল অক্টাল কিচ্ছু লাগবে না, আমার একমাত্র বাইনারি নাম্বার সিস্টেমটা লাগবে। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করা এবং সেটাকে নিয়ে আরো ডিটেলসে ইজিলি কাজ করা, এটা আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, তো আজকে যদি আমি একটু সামারাইজ করি, আমি নাম্বার সিস্টেম আজকে পুরো পড়াইনি, ইচ্ছা করে পড়াইনি, আমি একটা নাম্বার সিস্টেমে ইন্ট্রোডাকশন দিলাম, কিন্তু এই নাম্বার সিস্টেমটা আমরা পরের দিন আরো ভালো করে পড়বো। আমরা পরের ক্লাসে, নেক্সট ক্লাসে যেটা থাকবে, সেটা মেনলি আমরা ফোকাস করব নাম্বার সিস্টেমের ওপর। নাম্বার সিস্টেম একটা নতুন কনসেপ্ট শিখবো, সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, কিন্তু সেই ক্লাসটা করার জন্য আজকে যে ক্লাসের কনসেপ্টগুলো আছে বা যেইভাবে আমি বুঝিয়েছি, দেখো লজিক গেট তো অনেকেই শিখেছে, 1 1 0 0 0 1, অনেকে মুখস্থ করেছে, বুঝেছে, বোঝেনি, ম্যাটার করে না, কিন্তু মুখস্থ করা একটা লিমিট অব্দি যায়, তারপরে আর যায় না। আমাকে যদি কেউ বলে পুরো সাবজেক্ট মুখস্থ করে চলে যাও, আমি তো ফেল করে যাবো। ঠিক আছে, তো ওই জন্য বুঝে করলে খুব ইজি হয় জিনিসগুলো। ঠিক আছে, পরের দিনের টপিক আমাদের ক্লাস 2 এর যে টপিক হবে, এটা তো ক্লাস 1, ক্লাস 2 এর যে টপিক হবে কন্টিনিউয়েশন, দ্যাট উইল বি কন্টিনিউয়েশন অন নাম্বার সিস্টেম, অ্যান্ড উইল গেট দ্য আইডিয়া অফ বুলিয়ান অ্যালজেব্রা। হোয়াট ইজ দিস? ইট ইজ নট আ নর্মাল অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা খুব ইম্পর্টেন্ট, সেটার উপরে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো আজকে এই ক্লাসটা যারা যারা করেনি, তোমাদের কোনো বন্ধু যদি থাকে যারা আজকে কোনো কারণে ক্লাসটা জয়েন করতে পারেনি, তাদেরকে তাদের জন্য আমি এই ক্লাসটা ইউটিউবে আপলোড করে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা তাদেরকে লিঙ্কটা ফরওয়ার্ড করে দিতে পারো। তাদেরকে অতি অবশ্যই বলবে নেক্সট ক্লাস যেদিনকে হবে সেদিনকে যাতে একটু প্রিপেয়ার্ড হয়ে আসে এবং অবভিয়াসলি ক্লাসটা দেখে আসে। আমরা অনলাইনে যখন পড়বো, কোনো কারণে হতেই পারে আমি কোনো একদিনের ক্লাস আমি আলোচনা মানে করলাম না, তো তার রেকর্ডিংটা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমি দেখে নেবো, ডিলে করবো না, এবং পরের ক্লাস করার আগে তো অবশ্যই দেখে আমি আসবো। ঠিক আছে, আর সেকেন্ড জিনিস হলো যে আমি একটু রিভিউ চাইবো। তোমরা আজকে হয়তো 15 16 জন কি 18 জন ক্লাস করলে প্রথম, তোমাদের ক্লাসটা বুঝতে কেমন লাগছে, মানে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না, আহ, সেটা আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাইবো। মানে তোমরা চ্যাট বক্সে একটু লেখো যে মানে মানে অন আ স্কেল অফ 10, 1 থেকে 10-এর মধ্যে কতটা বোঝা গেছে। যদি সবই বুঝে থাকো তাহলে 10 দেবে, যদি কিছু না বুঝে থাকো তাহলে 0 দেবে, আমি খুব কষ্ট পাবো। ঠিক আছে, তো ইজি লাগছে ক্লাসটা নাকি মনে হচ্ছে যে না খুব কঠিন হয়েছে, ঠিক আছে, না বুঝতে পারিনি, মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে মেন কথা হলো যে তোমাদেরকে বোঝানোটা আমার কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সবাই একটু আমাকে রেটিংটা দেবে, তাহলে আমি একটু বুঝতে পারবো যে আমি আদৌ পড়াতে পারছি কিনা, এটা এটা বোঝার জন্য। ঠিক আছে, এবার সবাইকে একটু আমি ইন্ট্রোডাকশন দিই যে আমি বেসিক্যালি তোমার ডিপ্লোমা অনেক দিন ধরে পড়াচ্ছি। ঠিক আছে, প্রায় 12 বছর হয়ে গেল আমি ধরো ডিপ্লোমা পড়াচ্ছি। তো আমি এখন এই বিটেকের ক্লাস নতুন শুরু করেছি। ডিপ্লোমা যারা পড়েছে কলকাতার কোনো কলেজে যদি পড়ে থাকে তো আমার কথা চিনবে, আমার নাম অনির্বাণ। ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, মনে হয় স্ক্রিনে এতক্ষণ দেখেছো, মনে হয় আমার ফোন নাম্বার দেওয়া ছিল। তো তোমাদের একটা গ্রুপ তো রয়েছে, মনে হয় সেই গ্রুপে তোমরা আছো। ঠিক আছে, বিশ্বজিৎ মাইতিকে থ্যাংক ইউ বলবো, কারণ ও কিন্তু একদম প্রপার রেটিং দিয়েছে 9.5। ঠিক আছে, কারণ কোনো কিছু 10 on 10 হতে পারে না। ঠিক আছে, ভেরি গুড। তো আহ, সবাইকে আমি বলবো যে তোমাদের যারা ক্লাসমেট আছে, ঠিক আছে, তাদেরকে তোমরা একটু বলো আমার কথা। ঠিক আছে, যদি তোমার ক্লাস ভালো লেগে থাকে, তোমার যদি মনে হয় যে না আমি ক্লাসটা ভালো করে করাতে পেরেছি, বা তোমার যদি মনে হয় যে না আমি আহ, এই ক্লাসটা করা যেতে পারে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তাহলে একটু প্লিজ বলো, কারণ স্টুডেন্টের একটা সংখ্যা হলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হবে। ঠিক আছে, আর স্টুডেন্টের সংখ্যা যদি যত বেশি হবে, আমি তোমাদের ফিসটাকেও কম রাখতে পারবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো যতটা কম রাখা ফিসের জন্য, কিন্তু ইনিশিয়ালি যতটা তোমরা পারবে, যদি ভালো লেগে থাকে তোমাদের কলেজে একটু লোকের সাথে কথা বলো, তোমাদের বন্ধু বান্ধব আরো যারা পড়ছে তাদেরকে একটু রেফার করো, যে গ্রুপটা আছে সেই গ্রুপটায় তোমরা ইনক্লুড করতে পারো। ঠিক আছে, তো নেক্সট কবে ক্লাস হবে না হবে আমি গ্রুপে আবার জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের আরো দুটো এরকম ডেমো ক্লাস হবে। ঠিক আছে, তো যারা যারা পড়তে চায় তারা মোটামুটি ওই তার মধ্যে মোটামুটি একটা মেন্টাল সেটে আসতে পারবে যে আদৌ এই লোকের কাছে আমি পড়বো কিনা। ঠিক আছে, তো
আজকে ক্লাস এত অবধি থাকলো। যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাও, আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আমার ফোন নাম্বার দেওয়া ছিল, ভিডিওর লিঙ্কেও দেওয়া থাকবে, আমি আবার গ্রুপেও একবার দিয়ে দিচ্ছি, আমি মনে হয় মেসেজ করেওছি গ্রুপে। তো আমাকে কল করলে হয়তো আমি সবসময় ধরতে পারবো না। তো যদি কোনো কোনো ডাউট বা কোনো কিছু থাকে আমাকে ইয়ে করতে পারো। আর কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে ফাইনালি আমাকে করতে পারে, নালে ক্লাস আজকে এত অবধি থাকবে। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, স্যার কোনো কোয়েশ্চেন যদি আমার করতে বলছিলাম চাও। পিডিএফটা পাঠিয়ে দিলেও ভালো হতো। হ্যাঁ, পিডিএফ আমি ডেফিনেটলি পাঠিয়ে দেবো। যতদূর হয়েছে। প্রত্যেকটা ক্লাসের যা ক্লাস বোর্ডে কাজ হবে আমি পিডিএফ পাঠিয়ে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আজকের অ্যাজ ইফ নোট কিছু হয় না, মানে আজকে আমি একদমই বেসিক পড়িয়েছি, নোটের কোনো ব্যাপার নেই। তুমি আজকে আমি যেটুকু পড়িয়েছি সেইটুকু খালি মনে রাখতে হবে, নোটের অ্যাজ সাচ কোনো জায়গা নেই এখানে। পরের দিনের ক্লাস থেকে যখন আমি অ্যাকচুয়ালি পড়াতে শুরু করব, মানে আমাদের পড়ার মধ্যে আমরা ঢুকবো, তখন থেকে আমি লেখা নোট ফোট যা দরকার আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বারবার রইলো, যদি ক্লাস ভালো লেগে থাকে প্লিজ তোমরা চেষ্টা করো যতজন ইনক্লুড করা যায় এখানে, ততজন বেটার। নেক্সট ক্লাসে আমি আমি আশা করবো যে আজকে যা ছেলে ছিল তার থেকে যেন বেশি ক্লাসের ছেলে থাকে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ক্লাস করার জন্য। সবাইকে গুড নাইট। ওকে স্যার, থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। Good night.